ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? তাড়াতাড়ি ক্লাসে আসো। অনতি বিলম্বে আমরা শুরু করতে চলেছি আমাদের 15 নম্বর ক্লাস। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই ভালো আছো আশা করতেছি। যদিও দেশের বর্তমানে অবস্থাটা খুব ভালো না, কারণ তোমরা জানো যে বন্যার যে অবস্থাটা, আমাদের পার্শ্ববর্তী দেশে বাঁধ খুলে দিয়েছে। কিছু করুক আর না করুক, বাঁধ খুলতে ভালোই পারে। আর দেশের অবস্থা খুব বেশি ভালো না। ক্লাস কন্টিনিউ হবে কিনা বলতে পারতেছি না, এই জন্য সবাই যে ভালো আছো সেটা আসলে বলা যায় না। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা দ্রুত জয়েন করো, আর কিছু মানুষজন হলেই ক্লাসে আমরা মূল আমাদের আলোচ্য পাঠে ফেরত চলে যাব ইনশাআল্লাহ। আদাব আদাব, কেমন আছো সবাই? আজকে অনেক কিছু পড়তে হবে বুঝছো, আজকের কন্টেন্ট অনেক। আচ্ছা চলো, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করি। আমার বেশি শুকনো লাগতেছে কারণ আজকে যে গেঞ্জি পরে আসছে, তো এমনি সময় শার্ট টার্ট পরলে একটু গায়ে কষ্ট লাগে, যাই হোক আজকে এই গেঞ্জির অনেক পাতলা। আমাদের 15 নম্বর ক্লাস, তো এর আগে আমরা ডট গুণফল শিখছিলাম না? ডট গুণফল শিখছিলাম, বা যেটাকে আমরা বলতেছিলাম স্কেলার গুণফল। তো এই স্কেলার গুণফল বা ডট গুণফলের কিছু জিনিসপত্র আরেকবার একটু রিভিশন করে নেই, এবং নতুন কিছু জিনিস তোমাদের জানাই, ঠিক আছে? অভিক্ষেপ, আচ্ছা আমি ক্লাস শেষে একটু সময় তোমাদের দেখিয়ে দেবো অভিক্ষেপ নিয়ে, ক্লাস শেষ পর্যন্ত থাকিও তোমরা। আচ্ছা, তো ডট প্রোডাক্টের যে জিনিসপত্রগুলো আমরা কালকে দেখছিলাম, তো আমরা বেসিক্যালি ম্যাথমেটিক্যাল জিনিসপত্র দেখছি, কিভাবে হ্যান্ডেল করতে হয় সেই জিনিসটা দেখছি, কিভাবে বিভিন্ন ম্যাথ সলভ করতে হয় ডট প্রোডাক্টের সেই জিনিসগুলো দেখেছি। কিন্তু ডট প্রোডাক্টের কিছু বৈশিষ্ট্য আছে, কয়েকটা তোমরা জানো, তবে তিনটা মেইন বৈশিষ্ট্য যেটা তোমাদের মনে রাখাটা খুবই দরকার। তার মধ্যে প্রথমত যে বৈশিষ্ট্যটা, 1 নাম্বার, এটা সাদা রং দিয়ে লিখি তাহলে ভালো হবে। 1 নম্বর বৈশিষ্ট্যটা হলো এই ডট প্রোডাক্ট যেটা, এটা তোমরা জানো যে এর গুণফল একটি কি রাশি? গুণফল একটি স্কেলার রাশি। যেখানে দুটো ভেক্টর রাশিকে আমরা গুণ করি এবং গুণফলটা একটি স্কেলার রাশি আসে, এটা হলো আমার ডট প্রোডাক্টের একটা বৈশিষ্ট্য, এবং এজন্য এটাকে স্কেলার প্রোডাক্টও বলা হয় বা স্কেলার গুণফলও বলা হয়। 2 নাম্বার কি, এটা মনে রাখাটা একটু দরকার, যে ডট গুণফল বা স্কেলার গুণফল, আমি লিখছি স্কেলার গুণফল, বিনিময় বিধি মেনে চলে। বিনিময় বিধি জিনিসটা কি দেখাচ্ছি, বিনিময় বিধি মেনে চলে। বিনিময় বিধিটা কি ছিল? বিনিময় বিধিটা বলে যে আমি যদি লিখি এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা লেখা যা জিনিস বি ভেক্টর ডট এ ভেক্টর, এটা লেখাও একই জিনিস, আমি দুটোকে সমান সমান লিখতে পারি। বুঝতে পেরেছো? যেহেতু সমান সমান লেখা যায়, বি এর জায়গায় এ কে বসানো যায়, এ এর জায়গায় বি কে বসানো যায়, এ ডট বি ইকুয়ালস টু লেখা যায় বি ডট এ, এটাকে বলা হয় বিনিময় বিধি। এই জন্য আমরা বলছি যে ডট গুণফল যেটা, সেটা আমাদের বিনিময় বিধি মেনে চলে। এবং এই দুটোর মানও তোমরা জানো, এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ ইকুয়ালস টু কত হবে? ইকুয়ালস টু হবে এ বি কজ থিটা, যেখানে থিটার পরিচয় কি? থিটা হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ, এটা এ এটা বি, তাহলে মধ্যবর্তী কোণ সেটাই হলো আমাদের থিটা। সো এই জিনিসটা অনেক সময় এমসিকিউতে আসে, অনেক জায়গায় আসে যে বিনিময় বিধি মানে কি মানে না বলো। তুমি বলতে পারবা যে হ্যাঁ ভাই বিনিময় বিধি
আমাদের ডট গুণফল, আচ্ছা এটা বলে রাখি, প্রোডাক্ট মানে হলো আমাদের গুণফল, অনেকে জানতে না। বিনিময় বিধি আমাদের ডট প্রোডাক্ট বা ডট গুণফল মেনে চলে। 3 নাম্বারটা এটা একটু অন্যরকম হবে, এটা আমি একটু লিখি তারপর তোমাদের বলি, ঠিক আছে? স্কেলার গুণফল যেটা, এটা দুটি ভেক্টর কতটা সমান্তরাল তা প্রকাশ করে। এখন এইটা কিভাবে করে? দুটি ভেক্টর কতটা সমান্তরাল সেটা প্রকাশ করে। যেমন এই জিনিসটা দেখো, আমরা যখন ডট গুণফল করছিলাম, ধরো আমার এই হাত একটা ভেক্টর, আমার এই হাত আরেকটা ভেক্টর, ঠিক আছে, দুইটা হাত দুইটা ভেক্টর। এই ভেক্টরটা যদি লম্ব অবস্থায় থাকে তাহলে আমি বলতেছি ভাইয়া লম্ব অবস্থায় ডট গুণফলটা 0 আসবে, লম্ব অবস্থায় ডট গুণফলটা 0 আসবে। যখন আস্তে আস্তে কমতে 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 এই ভেক্টরের দিকে, দুটো ভেক্টর একই দিকে চলে আসবে, তখন এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি কমতে 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 0 ডিগ্রি। যখন 0 ডিগ্রি থাকে তখন কজ 0 ডিগ্রি এর মান কত? 1। কজ 0 ডিগ্রি এর মান হলো 1। আর যখন এইটা আবার 0 ডিগ্রি থেকে বাড়তে 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 90 ডিগ্রি হয়ে যায়, তখন কজ 90 ডিগ্রি এর মান কত? 0। যেহেতু কজ 90 ডিগ্রি এর মান 0, কাজে এই অবস্থায়, এই লম্ব অবস্থায় পুরো জিনিসটাই 0 হয়ে যায়, তাই তো? এই জন্য বলা হয় যে দুটো ভেক্টরের যদি আমি ডট গুণফলটা করি, সেটার মান যত বেশি হবে এটা বুঝাবে যে তাদের একই দিকে হওয়ার প্রবণতা বা তোমার সমান্তরাল হওয়ার প্রবণতা তত বেশি। একদম উল্টা দিকে হলেও ঠিক, উল্টা দিকে হলেও ভ্যালুর পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকে। যখন লম্ব অবস্থায় থাকে তখন ভ্যালুটা 0 হয়ে যায়। এটা কত ভালো বুঝলে তো ভালো। তবে এটা এমসিকিউতে অনেক সময় আসে যে সমান্তরাল হওয়ার প্রবণতা কি দিয়ে প্রকাশ করা যায়, সেটা হবে আমাদের ডট গুণফল দিয়ে। বুঝতে পারছো? সো এই তিনটা যদি তুমি মনে রাখো, এই তিনটা মনে রাখাটা বেশ দরকার, কারণ এমসিকিউ অনেকবার আসতে পারে। তবে এই জন্য তোমাদের এইগুলো বললাম না, এটা বলার মূল কারণ হলো আমরা এমন একটা গুণ শিখছি যেখানে দুটো ভেক্টর রাশিকে গুণ করলে স্কেলার রাশি পাওয়া যায়। এমন একটা গুণ শিখছি যেটা সমান্তরাল হওয়ার প্রবণতা প্রকাশ করে। এমন একটা গুণ শিখলাম যেটা বিনিময় বিধি মেনে চলে। এমন কোনো গুণ আছে নাকি, বা এমন কোনো ধরনের গুণফল বের করা যায় কিনা যেটা এই তিনটাকে মানে না, বা এই তিনটার উল্টো এমন কোনো কিছু হয় কিনা, সেটাই আজকে আমরা শিখবো। সেটা হলো আমাদের ক্রস গুণন। ভেক্টরের ক্রস গুণন, বা এটাকে বলা হয় ইংলিশে ক্রস প্রোডাক্ট, বাংলায় বলা হয় ক্রস গুণফল। এটার আরেকটা নাম আছে, এটার বাংলা হলো, বা আরেকটা নাম, বাংলা না আসলে, আরেকটা নাম হলো ভেক্টর গুণফল বা ভেক্টর গুণ। এই জিনিসটা কি? ডট গুণফলে আমরা যেমন দেখেছিলাম দুটো ভেক্টর রাশি গুণ করার পর একটা স্কেলার রাশি পাওয়া যায়। ভেক্টর রাশি গুণ করে স্কেলার রাশি পাচ্ছি। উদাহরণ হিসেবে বলেছিলাম কাজ, যেখানে বল ও সরণ গুণ করে আমরা কাজ পাই। কিন্তু এইখানে কি হবে? এখানে আমরা দুটো ভেক্টর রাশি গুণ করব। ভেক্টর, এটার সাথে আরেকটা ভেক্টর রাশি গুণ করব। গুণ করে আমি একটা ভেক্টর রাশি পাবো, ECTOR, ঠিক আছে? এবং এই গুণফলটা আগে যখন আমরা ডট গুণ করছিলাম সেটাকে আমরা একটা ফোঁটা দিয়ে প্রকাশ করছিলাম বা একটা ডট দিয়ে প্রকাশ করছিলাম। আর এইখানে আমরা এটাকে একটা ক্রস দিয়ে প্রকাশ করব। আমরা এই গুণটা অনেকে চিনি, ছোটবেলায় এটা আমরা বেশিরভাগ করছি। তো ভেক্টরের ক্ষেত্রে এইটা বোঝায় ক্রস গুণ, আর যখন ডট দেওয়া থাকতো সেটা বোঝায় ডট গুণ। এবং এই দুটা ক্রস করলে বা গুণ করলে আমরা একটা ভেক্টর রাশি পাই। বুঝতে পারছো? তো এর আগে আমরা দেখছিলাম যে ভেক্টর ভেক্টর একটা স্কেলার রাশি আসে, একটা ফর্মুলা জানলেই হয়েছিল, AB cos θ। কিন্তু এখন আমাদের এই দুটা গুণ করে একটা ভেক্টর রাশি আসতেছে। এখন ভেক্টর রাশি, এটার মূল বৈশিষ্ট্য কি? এটার মান আছে, এটার দিক আছে। সো এটার কি থাকবে? এটার একটা মান থাকবে এবং এটার একটা দিক থাকবে। মান বের করাটা অনেক সহজ। স্কেলার রাশির মান বের করাটা তোমরা দেখছিলা না, মানে ডট গুণফলের মান বের করাটা দেখছিলা, AB cos θ, যেখানে আমরা A আর B ভেক্টরকে ডট গুণফল করছিলাম। ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে, ক্রস প্রোডাক্ট তোমরা বুঝতেই পারতেছো, আমরা এভাবে লিখবো A ক্রস B। আগে লিখেছিলাম A ডট B, এখন লিখছি A ক্রস B। এটা করলে
একটা ভেক্টর রাশি পাওয়া যাবে। তো ভেক্টর রাশির মান কত হবে, এই যে ক্রস করতেছি এটার মান কত হবে, এটার মান, এটা মনে রাখাটা অনেক সহজ। এটার প্রতিপাদন আছে একটা, যেটা তোমাদের লাগে না, এবং এটা জ্যামিতি দিয়ে প্রকাশ করতে হয়, কখনো লাগে না। তবে আমরা যে ডট গুণফলের ক্ষেত্রে যেভাবে প্রতিপাদন করেছিলাম না উপাংশ নিয়ে, এটা সেভাবেই হয়, তোমাদের প্রয়োজন নাই। এই জন্য আমি লিখছি যে এইটার যে মান থাকে এ আর বি ক্রস করলে যেটা আসে সেটা হচ্ছে এ বি সাইন থেটা। এটা হচ্ছে এ আর বি যখন আমি ক্রস করলাম, ক্রস করার ফলে আমি একটা ভেক্টর রাশি পাইলাম। এই ভেক্টর রাশির একটা মান আছে, একটা দিক আছে। আমি প্রথমে কথা বলতেছি মান নিয়ে, এখন আমরা আগে মানটা বুঝবো যে মানটা কিভাবে পাওয়া যায়, এরপরে আমরা দিকের ওখানে যাব। ঠিক আছে? তো যদি আমরা মান জিজ্ঞেস করি যে মান কি হয়েছে, মান কত আসে, এ আর বি ক্রস করলে যেই রেজাল্টটা পাইতেছি সেই রেজাল্টের মান কত, মান হচ্ছে এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। এখানে থিটা কি, থিটা হলো এ আর বি এর মধ্যবর্তী কোণ। আমি যদি এটা আঁকায় দিই তাহলে এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, তাহলে এইটা হবে আমাদের থিটা, এটা হবে আমাদের এ ভেক্টর, এটা হবে আমাদের বি ভেক্টর। এদেরকে ক্রস করলে আমি এ বি সাইন থিটা মানের একটা ভেক্টর পাবো। ঠিক আছে? এই মানটুকু আগে আত্মস্থ করো, এরপরে আমরা দিকের ওখানে যাচ্ছি, যেটার দিক কোন দিকে, এটা এই দিকে যাবে না নিচের দিকে যাবে না কোন দিকে যাবে, সেখানে আমরা দেখব। ওকে, এবং যেটুকু শিখছি এটুকু নিয়ে আসো কিছু অঙ্ক করি। আসো এখানে দেখো কি বলছে, বল একটা ভেক্টর রাশি দেওয়া আছে এফ, এই ভেক্টরের মান দেয়া আছে 4, মান দেওয়া আছে 4 নিউটন, এফ দেওয়া আছে। আর একটা ভেক্টর দেওয়া আছে আর, এটার মান দেওয়া আছে 5। একটা ভেক্টর দেওয়া আছে এফ, যেটাকে বলতেছে বল ভেক্টর, মান দেয়া আছে 4। আর একটা ভেক্টর বলতেছে আর, যেটা বলতেছে ব্যাসার্ধ ভেক্টর, মান দেয়া আছে 5। এই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। তাহলে এইখানে আমাদের কি দেয়া আছে, থিটা দেয়া আছে। সো আমি দুটো ভেক্টরের মান পাইছি এবং থিটা পাইছি। তাহলে এটা দেখে আমি বুঝতে পারতেছি আইদার আমাকে এখানে হয়তো বা ডট গুণ করতে বলবে বা ক্রস গুণ করতে বলবে, কিছু একটা করতে বলবে। আমাকে বলতেছে ভেক্টর গুণন আর ক্রস এফ এর মান নির্ণয় করো। আর ক্রস এফ দেখো দুইটা দাগ আছে, তার মানে কি এটার মান বের করতে বলতেছে। এটি কোন রাশি নির্দেশ করে? এখন তোমরা হয়তোবা আর এবং এফ গুণ করলে কি বোঝায় সেটা হয়তোবা জানো না। তোমরা এমনিতে ক্রস গুণ বুঝতেছো যে দুটো ভেক্টরকে আমরা এখানে ক্রস গুণ করছি, কিন্তু আর আর এফ ব্যাসার্ধ আর বল এই দুটাকে ক্রস গুণ করলে একটা আলাদা রাশি পাওয়া যায় যেটাকে বলা হয় টর্ক। এটা তোমরা পরবর্তীতে শিখবা আরো। এবং এখন আমি জানি না ইয়াসিন ভাইয়া পড়াইছে কিনা, তবে এটা এই চ্যাপ্টারের জিনিস না, এই চ্যাপ্টারে হালকা একটা লাইন আছে তোমাদের বইয়ে, তবে এটা ভালো মতো বুঝবা পরবর্তী চ্যাপ্টারগুলোতে। তোমাদের নিউটনিয়ান মেকানিক্স যখন পড়বা, কাজ ক্ষমতা শক্তি যখন পড়বা, তখন তোমরা এই যখন বল ব্যাসার্ধ নিয়ে কাজ করবা, ওই চ্যাপ্টার থেকেই এই ম্যাথটা আসছে। এখানে বলা হয়েছে আর ভেক্টর এবং এফ ভেক্টরকে ক্রস গুণ করো, এবং এখানে জিজ্ঞেস করছে এই দুটাকে ক্রস করলে কি পাওয়া যায়। সো এটা একটা অন্য চ্যাপ্টারের প্রশ্ন, কোন রাশি, এটার অ্যান্সার হবে টর্ক। ঠিক আছে, ট কয় রফলা, এটা তোমরা আপাতত মনে রাখো। এটা তোমাদের এই চ্যাপ্টারে খালি এই প্রশ্ন ছাড়া খুব বেশি লাগবে না। ঠিক আছে? তো আমাদের মূল ফোকাস হলো ক্রস গুণফলটা করব, টর্ক হোক যা হোক সেটা কোনো বিষয় না, আমাদের মূল ফোকাসটা হলো আমরা ক্রস গুণফল করব। তো আসলে আমরা ক্রস গুণফলটা দেখি, ক্রস গুণফলের মান কত আসবে দেখি। তো আমরা দেখছিলাম যে আর ক্রস এফ, এটার যে মান, এটার মান কত হবে, এটার মান হবে আর এফ সাইন থিটা, তাই না? আগেরটা থেকে সাইন থিটা লিখছিলাম না? হ্যাঁ, আর এফ সাইন থিটা, ডট গুণ ফলে কস থিটা আর ক্রস গুণ ফলে সাইন থিটা। তো মানগুলো বসাও, এখন মানগুলো হবে 5, এফ এর মান হবে 4, এবং এটা হবে সাইন থিটার মান হলো 30 ডিগ্রি। সো 4 5 20, এবং সাইন 30 এর ভ্যালু হলো হাফ। সো এটা আসবে আমাদের 10, এবং একক কোণটা হবে মিটার, আর নিউটন গুণ হয়েছে, সো এটা হবে নিউটন মিটার। ঠিক আছে? সো এইটা ছিল আমাদের অ্যান্সার, অনেক ছোট একটা অ্যান্সার, জাস্ট আমাদের ফর্মুলাটা একটু মনে রাখানোর জন্য, ফর্মুলাটা মনে রাখানোর জন্য। এবার দেখো এই প্রশ্নটা দেখো একটু, এখানে এই যে আমি যেগুলো আজকে করাচ্ছি না, এগুলো তুমি যদি নিজে নিজে করতে না পারো, অনেকে করতে পারবা অনেকে করতে পারবা না,
কোনো সমস্যা নেই, আমি তো করে দিচ্ছি না, করতে দেখলে তোমরা আইডিয়া পাবা, তোমরা একটা মানে প্রসেস বুঝতে পারবা যে এগুলো এইভাবে সলভ করতে হয়। এরপরে তোমাদের কাজ হলো তোমাদের বইয়ে যেসব প্রবলেম আছে, তোমাদের যেসব যাবতীয় মেটেরিয়ালস আছে সেখানে যেসব প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করা, সেগুলো সলভ করার সময় বেনিফিশিয়াল হবে। তবে আমার সাথে সাথে চেষ্টা করবা সলভ করা যায় কিনা চেষ্টা করার, করতে পারলে আলহামদুলিল্লাহ, না করতে পারলেও আলহামদুলিল্লাহ। এখানে দেখো আমাদের বলেছে a ডট বি হোল স্কোয়ার, এবং এখানে এই চিহ্নটা তোমরা এটার সাথে অপরিচিত, ব্র্যাকেট না দিয়ে এখানে দেওয়া উচিত এরকম মডুলাস দেওয়া উচিত, ঠিক আছে? তাহলে তোমরা বুঝবে ভালো, নাহলে বুঝবা না। আচ্ছা, তো এখানে a ডট বি এটার হোল স্কোয়ার করছে প্লাস a ক্রস বি এটার হোল স্কোয়ার করছে, প্রমাণ করতে বলছে যে এটার ভ্যালু আসে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? সো এটা a ডট বি, আগে প্রশ্নটা উঠাইতেছি আমরা, a ক্রস বি। অনেকে বলছো যে তোমরা পারবা, ভালো, দেখি আসো আমি পারি নাকি। তো এখন এটা দেখার পরপরই তো তোমাদের মাথায় আসবে যে ফর্মুলাটা বসাই দিই। সো এটা আসবে আমার a ডট বি করলে a বি কস থিটা, তাই না? এটার উপর আছে আমাদের হোল স্কোয়ার, এবং a ক্রস বি এর মান কত আসবে? মান আসবে a বি সাইন থিটা, এবং এটার উপরে দেওয়া আছে হোল স্কোয়ার। সবগুলোকে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে আসবে a স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস a স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। মনে আছে আমি একটা অনেক দুর্বল একটা স্টুডেন্টকে পড়াইতাম এক সময়, সে আমাকে বলতেছিল ভাইয়া কজ স্কোয়ার মানে কজ থিটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে তো কজ স্কোয়ার থিটা স্কোয়ার হওয়ার কথা, তাই না? সো আসলে এরকমটা না, থিটা কিন্তু কোনো কোয়ান্টিটি না, থিটা বোঝায় যে এই কজের মধ্যে কোন মানে অ্যাঙ্গেলটা বসানো হয়েছে। সো কজটা স্কোয়ার হবে, আর থিটা জাস্ট ইন্ডিকেট করতেছে যে কজের মধ্যে কোন জিনিসটার অ্যাঙ্গেল বসানো আছে। সো থিটার মধ্যে আমার কোনো কিছু করতে হবে না। সো এখান থেকে যদি আমি এ স্কোয়ার আর বি স্কোয়ার কমন নেই তাহলে আমাদের আসবে এখানে কজ স্কোয়ার থিটা, আর এখানে আমার স্কোয়ার বি স্কোয়ার চলে গেলে থাকতেছে সাইন স্কোয়ার থিটা। এখন তোমরা এটা আগে থেকেই জানো যে এই যে ভ্যালুটা আছে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটার ভ্যালু হচ্ছে কত? এটার ভ্যালু হচ্ছে 1। কাজেই আমরা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণন 1 বা এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে? অনেক সহজ ম্যাথ, খুবই সহজ, তাই না? তাও এটা আসে, ঠিক আছে? এটা অনেক সময় তোমার সিকিউ এর খ নাম্বারে আসতে পারে, বিভিন্ন রিটেনে ছোট ছোট জায়গায় আসতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে, বুয়েটে আসতে পারে হয়তো, বা যদি একটু সহজ প্রশ্ন করে। তো অল্প সময় করার ম্যাথগুলো তোমার মেইনলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ম্যাথ দেখি। আমাদের বলছে যে দুটি ভেক্টরের ক্রস গুণফল √3 ডট গুণফল 1, এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। সো ক্রস গুণফল আমার √3 এবং ডট গুণফল আমাদের 1। সো ধরে নাও যে ধরি ভেক্টর দুটি বা ভেক্টর দ্বয় এ এবং বি, ঠিক আছে? সো তাহলে প্রশ্ন মতে কি বলছে? আমাদের বলেছে যে এ বি ক্রস গুণফলের মান হবে, এটা ক্রস গুণফলের মান, কারণ ক্রস গুণফল তো একটা ভেক্টর রাশি, এখানে তো একটা √3 দেওয়া। সো ক্রস গুণফলের মান √3 এবং ডট গুণফল 1, তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। সো এ বি সাইন থিটা অর্থাৎ ক্রস গুণফলের মান ইকুয়ালস টু কত? √3, এবং ডট গুণফলের মান অর্থাৎ এ বি কস থিটা ইকুয়ালস টু 1। এখানে তুমি বলতে পারো যে ধরে নেই এ ও বি এর মধ্যবর্তী কোণ হলো থিটা, ঠিক আছে? যে বলবে তার জন্য বেটার, কিন্তু ভাইয়া আমাদের বুঝতে হবে কেউ এক কথা কেউ বারবার না বলা অনেক শ্রেয় হয়। জানি না তোমরা কোন কনটেক্সটে কথা বলতেছো, যাই হোক অঙ্কে ফেরত আসি। সো এটা তুমি বলতে পারো যে এটা হলো আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা হতে পারে আমাদের 2 নম্বর ইকুয়েশন। তাহলে এখন মানে বুদ্ধিমানের কাজ হবে 1 নম্বর ইকুয়েশনকে 2 নম্বর ইকুয়েশনে ভাগ করে দেওয়া, কারণ এ বি কাটাকাটি চলে যাবে। সো আমি 1 নম্বর ইকুয়েশনকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করতেছি। ভাগ করলে আলটিমেটলি আমাদের কপালে কি থাকতেছে? আমাদের থাকতেছে এ বি সাইন থিটা। অনেকে অ্যান্সার দিয়ে দিছো, বেটার। যারা দেও নাই
কোনো সমস্যা নাই, আমার সাথে দেখো। সো এই যে আমি 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করছি, এই পাশেও ভাগ হলো, তাহলে এই পাশেও ভাগ করতে হবে। তো √3 কে আমি 1 দিয়ে ভাগ করছি, ঠিক আছে। এপারেও ভাগ করলাম, ওপারেও আমি ভাগ করলাম। তাহলে এখান থেকে এবি এবি কাটাকাটি চলে যাবে। আমার সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা মানে কি, মানে ট্যান থিটা। সো এখানে আসবে আমার ট্যান থিটা ইকুয়ালস টু √3। সহজ না? তাহলে থিটা বের করা তো এখান থেকে আরও সহজ। তুমি জাস্ট তোমার ক্যালকুলেটরটা উঠাবা এবং তুমি লিখবা যে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স √3। যারা ত্রিকোণমিতিক অনুপাত মুখস্থ করছো তারা তো এটা দেখেই বলতে পারবা যে এটা 60 ডিগ্রি। যারা মুখস্থ করো নাই তারা ক্যালকুলেটরের অ্যান্সার বের করবা এবং তারপরে মুখস্থ করে ফেলবা। এটার অ্যান্সার 60 ডিগ্রি। ওকে, ভেরি গুড। আমরা 3টা অঙ্ক করে ফেলছি। 3টা নাকি 4টা করছি? 3টা করছি। আচ্ছা, আরেকটা করব। এটা এখানে কেন দিয়েছে? আচ্ছা, এখানে একটা স্লাইড অ্যাড করা নেই। সবগুলো স্লাইড ঠিক আছে। আজকে স্লাইডটা আমি বানাইনি, বুঝছো? মনে আছে আগের স্লাইডে আমার এখানে ছবি দেওয়া ছিল, বাদল হয়ে আসছিল, ওই স্লাইডগুলো আমি বানাইতাম। আজকে এটা আমি বানাইনি, এখন দিয়ে উল্টা পাল্টা হয়ে রাখছে এখানে। আচ্ছা, সমস্যা নেই, গুছাই নিতেছি আমি। এখানে একটা স্লাইড মিস গেছে। আচ্ছা, তো আমরা তো দেখলাম যে দুটো ভেক্টর তাদের ক্রস গুণফল করলে যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটা একটা কি রাশি, একটা ভেক্টর রাশি। সেই ভেক্টর রাশির মান আমরা বের করা শিখছি। এখন ভেক্টর রাশির দিক একটু বুঝতে হবে। সো ক্রস গুণফলের দিক, ঠিক আছে। তো মান তো বুঝলাম, এখন দিক কোন দিকে হবে। একটা সহজ একটা উদাহরণ দিই, সহজ একটা কোনো পৃষ্ঠা থাকলে ভালো হতো। মনে করো এটা একটা বায়োলজি বই, হৃদয় ক্লাস নিছে। আচ্ছা, বায়োলজি বই। মনে করো এই বায়োলজি বইয়ের উপর দুটা ভেক্টর রাশি আছে। একটা ভেক্টর মনে করো এই লম্বালম্বি আছে, একটা ভেক্টর মনে করো এই সোজাসুজি আছে, ঠিক আছে। এখন ইন্টারনেট কানেকশন একটু স্লো হয়েছে কি? সো এই খাতার উপর বা এই বইয়ের উপর দুটো ভেক্টর আছে, একটা এই লম্বালম্বি আছে, সাদা পৃষ্ঠা নেই, বাঘ টাক ছাড়া। আচ্ছা, এই পাশে আবার পোকা, ঠিক আছে। একটা আছে এইখানে, একটা আছে এইখানে, ঠিক আছে। তো এখন যদি আমি এই ভেক্টরটা এবং এই ভেক্টরটাকে ক্রস গুণফল করি, তাহলে দিক কোন দিকে হবে? দিক হবে এদের একদম লম্ব উপরের দিকে। বুঝতে পারছো? একদম লম্ব উপরের দিকে হবে অথবা লম্ব নিচের দিকে হবে। যেইখানেই হোক, উপরে হোক বা নিচে হোক, এখানে যে দুটা ভেক্টর আছে সেই দুটা ভেক্টরের সাথে লম্ব অবস্থায় থাকবে। বুঝতে পারছো? এখানে খাতাটা নিলাম, বোর্ডে লিখলে আর একটু ক্লিয়ার হবে। এই বইটা নেওয়ার কারণ হলো যেন একটু বুঝতে পারো যে এটা একটা ত্রিমাত্রিক জিনিস। আমি যে এই তলের উপর যদি দুটা ভেক্টর থাকে, সেই দুটা ভেক্টরকে ক্রস করলে লম্ব উপরে বা লম্ব নিচে আমার ক্রস গুণফলের দিকটা হবে। কেন ভাই লম্ব দিকে কেন যাবে? এতদিন তো আমরা দেখছি যে এদিক টানলে মাঝখান দিয়ে যায় লব্ধি। তো এখন আমি এই ভেক্টর ক্রস গুণ করছি, উপরের দিকে কেন উঠতেছে বা নিচের দিকে কেন যাচ্ছে? এটা সংজ্ঞা, এটার ডেফিনেশন দেওয়াই হয় এরকম। বুঝতে পারছো? সো এই জন্য যেহেতু ক্রস গুণফলের দিক এটা একটু জটিল, এটার খুব বেশি তোমাদের ইউজ আছে এমনটা না, তবে বুঝে রাখাটা খুবই হেল্পফুল হবে, কারণ অনেক জায়গাতেই দরকার হয়। সো ধরো এটা একটা ভেক্টর, বা আগে একটা পৃষ্ঠা আঁকাই, একটা খাতার পৃষ্ঠা আঁকাই একটা। ধরো এটা একটা খাতার পৃষ্ঠা, ঠিক আছে। এটা একটা কি খাতার পৃষ্ঠা, বুঝতে পারছো? সেই সুন্দর একটা পৃষ্ঠা। এই পৃষ্ঠার মধ্যে দুটো ভেক্টর আছে। একটা মনে করো এই মাঝখান থেকে এই বরাবর একটা ভেক্টর, আরেকটা ভেক্টর মনে করো এইখান থেকে এই দিকে একটা ভেক্টর, ঠিক আছে। দুইটা ভেক্টর আমি দুইটা রং দিই। তাহলে এদেরকে যদি আমি ডট ক্রস গুণফল করি, একটা মনে করো এ ভেক্টর, একটা মনে করো বি ভেক্টর, তাহলে যে রেজাল্টটা থাকবে সেই রেজাল্টটা হবে একদম হয় লম্ব উপরের দিকে, এটা হয় লম্ব উপরের দিকে, অথবা এটা হবে লম্ব নিচের দিকে। এই তুমি নড়তেছো কেন? আচ্ছা, অথবা হবে এটা লম্ব নিচের দিকে, ঠিক আছে। এটা উপরেও হতে পারে, এটা নিচেও হতে পারে। কোন দিকে হবে সেটা আমরা বোঝার চেষ্টা করবো যে এটা কোন দিকে হবে। তবে এইটুকু বুঝতে পারতেছি, হয় উপরে হবে খাতার একদম সোজা, অথবা সোজা নিচে হবে। এখন আসো,
আমরা বলছিলাম যে আমাদের ডট গুণফলটা আছে, সেই ডট গুণফল বিনিময় বিধি মেনে চলে। বিনিময় বিধি মেনে চলে মানে কি, এ ডট বি লেখা যেই কথা, বি ডট এ লেখা একই কথা। কিন্তু ক্রস গুণফল বলছিলাম ডট গুণফলের উল্টা, কাজে এইটা বিনিময় বিধি মেনে চলে না। এখানে তুমি এ ক্রস বি লিখতে পারবা, ইকুয়ালস টু বি ক্রস এ লিখতে পারবা না। দুটো জায়গা চেঞ্জ করলে উল্টোপাল্টা হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারতেছো? এইটুকু যে বলছি এটুকু বুঝতে পারছো? আগে দেখি, আগে তোমরা রিপ্লাই দাও এটুকু বুঝতে পারছো নাকি, না হলে না বুঝতে পারলে বলবো। এই কমেন্ট আসা কি অফ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, যদি ক্লিয়ার হয় তাহলে শোনো। তাহলে আমরা ক্রস গুণফলের দিকটা বুঝতে পারছি যে এইটা যেখানেই হোক না কেন, এই দুটো ভেক্টর যেই তলে আছে বা যেই তলকে তুমি সাধারণ ভাষায় একটা পৃষ্ঠা কল্পনা করতে পারো, যেমন মেঝেটাও একটা তল, এই খাতার পৃষ্ঠাটাও একটা তল, তো এই দুটো ভেক্টর যেই তলে আছে সেই তলের উপর লম্ব উপরে বা লম্ব নিচে। এতক্ষণ যে আমি বোর্ডের মধ্যে আঁকাচ্ছিলাম, বোর্ডের মধ্যে যে একটা ভেক্টর এইদিকে একটা ভেক্টর এইদিকে, তাহলে আমার এই বোর্ডটা একটা তল ছিল। তো এইখানকার যদি ক্রস গুণফল করতাম তাহলে হয় সোজা তোমার দিকে হইতো অথবা একদম বোর্ডের ভিতরের দিকে হইতো। এই জন্যই আমি এভাবে একটা খাতার পৃষ্ঠার মতো আঁকাইলাম, যেন তুমি দেখে একটু 3D একটা ভিউ পাও যে এটা খাতার পৃষ্ঠা সোজা, এটা খাতার পৃষ্ঠার উপরের দিকে গেছে অথবা নিচের দিকে আসছে। এখন আমরা ওইটাই বোঝার চেষ্টা করব যে কখন উপরের দিকে যাবে কখন নিচের দিকে যাবে। এটা দিক নির্ণয় করার যে রুলটা আছে, যে রুলের সাহায্যে বা যে নিয়মের সাহায্যে হিসাব করা হয় যে আসলে উপরের দিকে হবে না নিচের দিকে হবে, সেটাকে বলা হয় রাইট হ্যান্ড রুল। কি বলা হয় বলো তো? রাইট, RIGHT, রাইট হ্যান্ড রুল, বা বাংলায় এটাকে বলে ডান হাতের নিয়ম। রাইট হ্যান্ড রুল বা ডান হাতের নিয়ম। হ্যাঁ, পৃষ্ঠাটা হলো দ্বিমাত্রিক। পৃষ্ঠাটা তুমি এদিকেও আসতে পারো ওইদিকে আসতে পারো, মানে এই যে এই পৃষ্ঠাটা দেখো, এটা দেখো, তুমি এক্স অক্ষ বরাবর চলাচল করতে পারো, তুমি ওয়াই অক্ষ বরাবর চলাচল করতে পারো, দুইটা অক্ষ বরাবর চলাচল করতে পারো এখানে। ঠিক আছে, আর আমি এখানে আঁকাচ্ছি এটা হলো ত্রিমাত্রিক। এই পৃষ্ঠাটাকে আমি এই যে এইভাবে রাখছি। ঠিক আছে, কিভাবে? হ্যাঁ, এই যে দেখছো এইভাবে না, এইভাবে রাখছি। একটা ভেক্টর আসছে এই দিকে, একটা ভেক্টর গেছে ওই দিকে, আর যে লম্বটা সেটা গেছে উপরের দিকে। এটা হলো ত্রিমাত্রিক একটা চিত্র, 3 মাত্রা। আচ্ছা, সো রাইট হ্যান্ড রুল বা ডান হাতের নিয়ম, আরো নিয়ম আছে সেগুলোর নাম জানলেই হবে। তবে এই রাইট হ্যান্ড রুল বা ডান হাতের নিয়ম কি বলে? ডান হাতের নিয়ম বলে যদি আমি লিখি এ ক্রস বি, তাহলে ডান হাতের নিয়ম বলে তুমি এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে তোমার ডান হাতটা ভাঁজ করবা। এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে ডান হাতটা এভাবে ভাঁজ করতে হবে। ডান হাত বুঝো, তোমার বাম হাত দিয়ে করো না, আবার সব কাজ কিন্তু বাম হাত দিয়ে করা যায় না। তো ডান হাত, তো তোমার যেহেতু এ ক্রস বি লেখা, তাহলে এ থেকে এর নিচেরটা না, এ থেকে বি এর দিকে ডান হাতটা ভাঁজ করতে হবে। এ থেকে বি এর দিকে ডান হাতটা ভাঁজ করতে হবে। ভাঁজ করার পর তোমার এই যে আঙুলটা আছে না, যেটা তুমি দেখাও থামস আপ, ইয়েস, সো এই আঙুলটা যেখানে থাকবে সেই দিকে হবে তোমার দিক ভেক্টরটা। এইটা হলো তোমার ডান হাতের নিয়ম। সো আরেকবার দেখো, আমি যদি এই বোর্ডে একটা আঁকাই, মনে করো এই বোর্ড একটা পৃষ্ঠা, এই বোর্ড মনে করো একটা পৃষ্ঠা, এইখানে আমি দুটো ভেক্টর আঁকাচ্ছি। ঠিক আছে, এই বোর্ডটা একটা তল, ঠিক আছে মনে করো। তাহলে এখানে একটা ভেক্টর মনে করো এ ভেক্টর, এখানে একটা ভেক্টর মনে করো বি ভেক্টর। আগে আমি এই পৃষ্ঠার উপরে আঁকাইছিলাম, এখন আমি এই বোর্ডের মধ্যে আঁকাচ্ছি। সো এই বোর্ডের এই তলের মধ্যে আমি এখন আঁকাচ্ছি। তাহলে আমি যদি বলি এ ক্রস বি কি হবে, তার মানে আমি এ থেকে বি এর দিকে আমার ডান হাতটা ভাঁজ করব, বাম হাত কিন্তু না, ডান হাতটা ভাঁজ করব। ডান হাতটা যে আমি এ থেকে বি এর দিকে ভাঁজ করলাম, আমার বৃদ্ধাঙ্গুলিটা কোন দিকে? এই দিকে, তার মানে সোজা তোমার দিকে আমার দিক ভেক্টরটা হবে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, অনেকে বলতে পারো ভাইয়া এ থেকে বি এর দিকে আমি এইভাবে কেন ভাঁজ করলাম, আমি এই যে এইভাবেও তো ভাঁজ করতে পারতাম, তাই না? এই যে এইভাবেও তো ভাঁজ করতে পারতাম। ভাই এটা হলো তোমার নিয়মটা হলো সবচেয়ে ক্ষুদ্রতম যেই কোণটা, যেই কোণের মানটা সবচেয়ে ছোট সেই কোণ অনুসারে ভাঁজ করতে হবে, বুঝছো? যদি এমন থাকতো বি ভেক্টরটা এখানে নেই,
বি ভেক্টরটা এই জায়গায় নেই, বি ভেক্টরটা তোমার এইখানে আছে, ঠিক আছে। এবার আমি লিখছি এ ক্রস বি, কি লিখছি এ ক্রস বি। তাহলে তোমার এই যে ছোট যে কোণটা আছে এই কোণ বরাবর এ থেকে বি এর দিকে ডান হাতটা ভাঁজ করতে হবে। সো তুমি কি যে এইভাবে ভাঁজ করবে, এইভাবে তো ভাঁজ করা যায় না, এইভাবে ভাঁজ করতে হবে, তাই না? এ থেকে বি এর দিকে এইভাবে ভাঁজ করতে হবে। সো এইভাবে যদি ভাঁজ করি, আমার বুড়ো আঙুলটা কোন দিকে? একদম বোর্ডের ভিতরের দিকে, বোর্ডের ভিতরের দিকে। সো আমার তখন যে ক্রস গুণফলের যে দিকটা হবে সেটা হবে ভিতরের দিকে। বুঝতে পারছো? সেটা ডিপেন্ড করে সিচুয়েশন অনুসারে যে ভেক্টরগুলা কেমন ওরিয়েন্টেশনে আছে। যেমন এই জায়গায় যদি খেয়াল করি, আমি যে পৃষ্ঠাটা আঁকাইছিলাম এই পৃষ্ঠাটায় এ ক্রস বি কোন দিকে নির্দেশ করতেছে? এ থেকে বি এর দিকে হাত ঘুরাইলে এই যে উপরের দিকে। যদি আমি লিখতাম বি ক্রস এ, ঠিক আছে, এই চিত্রটা ভুলে যাও, এই চিত্রটার দরকার নেই। যদি আমি লিখতাম বি ক্রস এ, তাহলে কি হইতো? তাহলে আমার বি থেকে এর দিকে হাতটা ঘুরাইতে হইতো। সো এখন আমি কি এইভাবে হাত ঘুরাবো? এইভাবে তো হাত ঘুরে না, আমার তো হাত এভাবে ভাঁজ হয় না, আমার হাতটা এইভাবে ভাঁজ হয়। সো আমি তখন এই যে বি থেকে এর দিকে, পৃষ্ঠাটা যেহেতু মানে একটু বাঁকা করে এভাবে রাখা, সো বি থেকে এর দিকে হাত ঘুরাইতেছি আমি, বি থেকে এর দিকে। সো আমার নিচের দিকে যাচ্ছে দিকটা। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। সো উপরে হবে নাকি নিচে হবে সেটা ডিপেন্ড করবে তুমি এ ক্রস বি করছো নাকি বি ক্রস এ করছো, পরিস্থিতি কিরকম, এ আর বি কেমন ভাবে আছে, এটার উপর সবকিছু নির্ভর করবে। ঠিক আছে, এইটা ক্লিয়ার হয়েছে? এটা একটু জটিল, আরো কয়েকটা নিয়ম আছে সেম, এটা যেভাবে বের করছো সেম, কিন্তু আরো কয়েকটা নাম আছে, আমি নামগুলো বলে দেবো যদি এটা বুঝতে পারো আগে। ওহো, আজকে পানি নিয়ে আসিনি না, পানি ছাড়া কিভাবে ক্লাস নিব সিমরান? আরে বললাম তো এটা ডান হাতের নিয়ম, রাইট হ্যান্ড রুল। ডান হাত, ডান হাত বললাম, এটা ডান হাত দিয়ে সবসময় করতে হবে, বাম হাত না, ডান হাত দিয়ে করতে হবে। ইয়াসিন ভাই দেখি কমেন্ট করতেছে। আচ্ছা, সো এটা যদি বুঝে থাকো তাহলে চলো আমরা এইটার আরেক কিছু জিনিসপত্র দেখি। এটার কিছু অঙ্কে তো ঢুকবো এখন, চলো অঙ্কতে ঢুকি। আমাদের বলতেছে এ ও বি এর উপর লম্ব কোনটা? একটা ভেক্টর দেওয়া আছে এ, একটা ভেক্টর দেওয়া আছে বি। তোমাকে বলা হয়েছে যে এ আর বি এর উপর লম্ব কোনটা। তিনটা অপশন আছে, সাধারণত এমসিকিউ চারটা অপশন থাকে, এখানে তিনটা অপশন আমি দিছি। এ ক্রস বি, নেগেটিভ এ ক্রস বি, নাকি উভয়ই। এটা একটু চিত্র এঁকে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে কি হবে জিনিসটা। দেখো, আমরা একটা খাতার পৃষ্ঠা আঁকাই আরেকবার, খাতার পৃষ্ঠা আঁকালে বোঝা যায় ভালো। সো এইটা হলো আমাদের খাতার পৃষ্ঠা, ঠিক আছে। সো এই খাতার পৃষ্ঠায় আমি দুটো ভেক্টর নিব, একটা ভেক্টর হবে এ, একটা ভেক্টর হবে বি। অলরাইট, এখন আমি নাম লিখে দিচ্ছি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, অথবা অন্যটাও হতে পারতে, উপরেরটা এ নিচেরটা বিও হতে পারে, আমার ইচ্ছা। এখন তোমরা নিজেরা গল্প করিও না। এখন এই দুটো ভেক্টরকে যদি আমি বলি যে এ ক্রস বি, বললাম কথার কথা এ ক্রস বি, এ ক্রস বি তাহলে কোথায়? এ থেকে বি এর দিকে হাতটা ভাঁজ করো, এ থেকে বি এর দিকে, তাই না? সো এ থেকে বি এর দিকে আমার হাতটা ভাঁজ করতে হবে, তার মানে দিকটা কোন দিকে হবে? উপরের দিকে। এ থেকে বি এর দিকে হাত ভাঁজ করছি, দিনটা হলো আমার উপরের দিকে দিকটা। সো আমার যে দিকটা হচ্ছে উপরের দিকে, এবং এটার মান কত হবে বলো তো? মান কত হবে? মান হবে এ বি সাইন থিটা, আর দিকটা হবে উপরের দিকে। এ বি সাইন থিটা মানের উপরের দিকের একটা ভেক্টর হবে এই দুটা ক্রস গুণফল করলে। আচ্ছা, তো এ ক্রস বি আমাকে প্রশ্ন করছে এ ও বি এর উপর লম্ব কোনটি। দেখো এ ক্রস বি যেটা, সেটা কিন্তু এ আর বি দুটার উপরই লম্ব, দুটার উপরই লম্ব না? তোমার মনে হইতে পারে এটা কি 90 ডিগ্রি? হ্যাঁ, দেখো এও এই পৃষ্ঠার মধ্যে আছে, বিও এই পৃষ্ঠার মধ্যে আছে, আর এ ক্রস বি যেটা সেটা এই পৃষ্ঠার উপর লম্ব আকারে আছে। তাহলে এর উপরেও লম্ব, বি এর উপরেও লম্ব, সবার উপরে এটা লম্ব। ঠিক আছে, তাহলে আমাদের এ ক্রস বি এটা আমাদের কারেক্ট অ্যান্সার। কিন্তু 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 ঠিক আছে, এটা তো কারেক্ট অ্যান্সার বুঝলাম, অপশন আছে উভয়ই, তার মানে এটাও চেক করতে হবে না?
দেখো তো এ ক্রস বি হলো উপরের দিকে, একটা ভেক্টরকে যদি মাইনাস দিয়ে গুণ করা হয় কি হয়? ভেক্টরকে মাইনাস দিয়ে গুণ করলে ভেক্টরটা উল্টে যায় না? পড়ছিল না বিপরীত ভেক্টর, পড়ছিল না তোমরা একদম শুরুতে যখন ইয়াসিন ভাইয়া পড়াইছিল বিপরীত ভেক্টর? মনে আছে বিপরীত ভেক্টর? বিপরীত ভেক্টরটা কি ছিল? বিপরীত ভেক্টর বলেছিল যে যদি এটা একটা ভেক্টর হয় পি ভেক্টর, তাহলে এর উল্টো যে ভেক্টরটা হবে সেটা হবে মাইনাস পি ভেক্টর। মনে আছে? পড়ছিলা কি? পড়া কিন্তু উচিত। বুঝতেছো? পি ভেক্টর যেটা মাইনাস পি ভেক্টর লেখা মানে তার উল্টা না? তোমরা ভেক্টরের বিয়োগেও হয়তো পড়ছো, পড়ছো না? পড়ছো কিন্তু, না হলে ভুলে গেছো যদি না পড়ো। তাহলে এ ক্রস বি যদি এই ভেক্টরটা হয়, এই নীল বা সাদা যে ভেক্টর এটা যদি হয়, তাহলে মাইনাস এ ক্রস বি কি হবে? মাইনাস এ ক্রস বি হবে এটার বিপরীত, এটার উল্টো। সো এটা কি উল্টা করা যায় দেখি তো এখান থেকে? আচ্ছা একটা আঁকাই। আচ্ছা উল্টা করা যায় তো। এই 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 তো এই যে মাইনাস এ ক্রস বি হলো এইটা, ওইটা ছিল এ ক্রস বি আর এইটা হলো মাইনাস এ ক্রস বি। এখন একটু খেয়াল করো, এই যে মাইনাস এ ক্রস বি, ভাই এইটাও তো আবার পৃষ্ঠের উপর লম্ব, একটা উপরের দিকে লম্ব একটা নিচের দিকে লম্ব। বুঝতে পারছো না? একটা হলো উপরের দিকে লম্ব আর একটা হলো নিচের দিকে লম্ব। আমি বলতেছি এটা উপরের দিকে, এটাও একটা লম্ব জিনিস, আবার বিপরীত করে দিলাম এটা নিচের দিকে চলে গেল, কিন্তু এইটাও তো আবার এই বইয়ের উপরে লম্ব, তাই না? এটাও তো বইয়ের উপরে লম্ব, সো মাইনাস এ ক্রস বিও তো হবে। সো মাইনাস এ ক্রস বি এটাও তো কারেক্ট আনসার হবে, দুইটাই তো লম্ব, এটাও তো এই পিসার উপরে লম্ব, এটাও তো এই পিসার উপরে লম্ব। তার মানে এটার কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হলো উভয়, দুইটাই আমাদের এ ও বি এর উপরে লম্ব হবে। এই জন্য অনেক সময় বিভিন্ন প্রশ্নে বলা হয় যে এ ও বি এর ওপর লম্ব, এটা লেখা হয় প্লাস মাইনাস এ ক্রস বি। প্লাস মাইনাস দেওয়া হয় কারণ প্লাস এ ক্রস বিও লম্ব হবে, মাইনাস এ ক্রস বিও লম্ব হবে। তবে কারেক্ট অ্যান্সার কোনটা? তবে তোমাকে যদি বলা হয় যে এ আর বি ক্রস করলে কোনটা পাওয়া যায়, তোমাকে যদি বলা হয় ঠিক আছে লম্ব টম্ব লাগবে না, এ আর বি ক্রস করতেছি, তাহলে কোনটা পাওয়া যাবে? তাহলে কিন্তু যে কোনো একটা দিক পাওয়া যাবে, তোমাকে দেখতে হবে যে কোন দিকটা আসে। আর লম্ব বললে লম্ব তো উপরেরটাও হয়, লম্ব তো নিচেরটাও হয়। ওকে, তার মানে এটা তোমরা হয়তোবা বুঝতে পারছো। এখন ক্রস গুণফল যেহেতু করতেইছি, সব বেশি এই নর্মাল জিনিসপত্র দেখলে তো হবে না, আমাকে মেইন অঙ্কে ঢুকতে হবে, মেইন জিনিসপত্র গুণটা আমাকে করতে হবে। তো আমাদের যে আয়তাকার একক ভেক্টর আছে, আয়তাকার একক ভেক্টর কোনটা? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এগুলো হলো আমার আয়তাকার একক ভেক্টর। এগুলোর মধ্যে একটু গুণ টুন করে আমার দেখতে হবে কি হয়। এখন এই গুণগুলো বোঝার জন্য আমাকে কিছু জিনিসপত্র আগে জানতে হবে, কিছু জিনিস আমার জানা প্রয়োজন, জানা প্রয়োজন। কি জানা প্রয়োজন? সাইন 0 ডিগ্রি এর ভ্যালু কত? সাইন 0 ডিগ্রি এর ভ্যালু হলো 0। সাইন 90 ডিগ্রি এর ভ্যালু কত? সাইন 90 ডিগ্রি এর ভ্যালু হলো 1। ঠিক আছে, এটা আমার জানা প্রয়োজন ছিল এবং আমি এটা জেনে নিলাম। এবার আসো আমরা বিভিন্ন ধরনের গুণ টুন করি। আই ভেক্টর ক্রস আই ভেক্টর। আই ভেক্টর মানে কি? এক্স অক্ষের দিকে ভেক্টর। এখন দুইটা তো একই ভেক্টর, তাই না? এটাও আই ভেক্টর, এই যে এটাও আই ভেক্টর, এইটাও আই ভেক্টর, দুইটা আই ভেক্টর। এদেরকে আমি কি করছি? ক্রস গুণ করছি। ক্রস গুণ করলে কি হবে? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা ইকুয়ালস টু কত? থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তাহলে দেখে যদি আমি ক্রস গুণ ফল করি, তাহলে আই এর মান কত? 1, এই আই এর মান কত? 1 সাইন 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রির ভ্যালু কত? 0। তাহলে 1 গুণ 1 গুণ 0 ইকুয়ালস টু আমার আসবে 0। ঠিক আছে, 0। এবার যদি আমি জে ক্রস জে করি, একইভাবে আই যেমন একই দিকে ছিল,
মান দুটোরই এক ছিল, যেহেতু একই দিকে দুটাই ওয়াই অক্ষের দিকে, দুটোর মানই এক, সো এটা আসবে কত 1 গুণন 1, এখানে ক্রসও দেওয়া যেত, গুণও দেওয়া যেত, যে কোনো কিছু দেওয়া যেত কারণ সবই স্কেলার এখানে, গুণন সাইন 0 ডিগ্রি, সো এটাও আসবে আমাদের 0। সো আলটিমেটলি একই ধরনের আয়তাকার একক ভেক্টর গুণ করলে আমার রেজাল্ট আসে 0। ডট গুণ ফলে কি আসছিল, ডট গুণ ফলে 1 আসছিল, কিন্তু ক্রস গুণ ফলে 0 আসে, ক্রস গুণ ফলে 0 আসে। একইভাবে কে গুণন কে, এটা গুণ করলেও যেহেতু একই ভেক্টর এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, কাজেই 1 গুণন 1 গুণন সাইন 0 ডিগ্রি ইকুয়ালস আমার আসবে 0। 1 কেন হইল, কারণ কে ভেক্টরের মান তো 1, ফর্মুলায় তো মান গুণন সাইন থিটা ছিল, তাই না? সো এই জিনিসগুলা ইম্পর্টেন্ট, যে এগুলো গুণ করলে আমার রেজাল্ট আসে কত, রেজাল্ট আসে 0। কিন্তু অন্য জিনিসপত্র গুণ করলে কি আসবে, আয়ের সাথে কে, আয়ের সাথে অন্য জিনিসপত্র গুণ করলে কি আসবে, তাই না? ওটা একটু চিত্র এঁকে দেখতে হবে। দেখো, এটা হলো এক্স অক্ষ বরাবর, ঠিক আছে, এটা এক্স অক্ষ বরাবর, এটা হলো ওয়াই অক্ষ বরাবর, আর এটা হলো জেড অক্ষ বরাবর। মানে যে কোনো নামই দিতে পারো, আমি এটা এক্স ধরলাম, এটা ওয়াই ধরলাম, এটা জেড ধরতেছি। আমি এটা লিখেও দিই, এটা হলো আমার আই ভেক্টর, এটা হলো আমার জে ভেক্টর, এটা হলো আমার কে ভেক্টর। তোমাকে যদি আমি বলি যে আই ক্রস জে করো, আই ক্রস জে করো, তাহলে দিকগুলো কোনটা? আই হলো এই দিকে, জে হলো এই দিকে, আর কে কি এই দিকে, কে তো এই দিকে না, এটা মানে বোঝাচ্ছে আই জে আর কে হলো বাইরের দিকে, কে হলো এই স্মার্ট বোর্ড থেকে সোজা তোমার ফোন বা ল্যাপটপ ভেদ করে তোমার চোখের দিকে, এটা হলো সোজা বাইরের দিকে হলো আমাদের জেড ভেক্টর বা কে ভেক্টর। তো যদি আমি আই ক্রস জে করি, আই ক্রস জে মানে কি, আই থেকে জের দিকে ক্ষুদ্রতম কোণে আমার হাতটা ঘুরাইতে হবে, ডান হাতটা ঘুরাইতে হবে। সো আই থেকে জের দিকে আমি ঘুরাইলাম, আই থেকে জের দিকে ঘুরালে কি বাইরের দিকে না, বাইরের দিকে না, সো বাইরের দিকে কে পজিটিভ না, বাইরের দিকে কে পজিটিভ, এই দিকে আই পজিটিভ, এই দিকে জে পজিটিভ, বাইরের দিকে কে পজিটিভ, সো হাত ঘুরাইলে আমার দিকটা আসতেছে বাইরের দিকে, সো এটা কে পজিটিভ, সো এটা আসবে আমার কে ভেক্টর, ঠিক আছে। সো আই আর জে গুণ করলে লম্ব ভেক্টর আসে। এখন লম্ব ভেক্টর কোনটা, লম্ব ভেক্টর হলো এই যে কে ভেক্টর, বুঝতে পারছো? আবার আই জে কে আসলো, এটা অনেকে নাও বুঝতে পারো, আরেকবার খেয়াল করো, আরেকবার বলি। আই আর জে আমি কি করছি, ক্রস গুণ করছি, আই আর জে করছি, তার মানে আই থেকে জের দিকে হাতটা ভাঁজ করতে হবে। সো আমি আই থেকে জের দিকে আমার ডান হাতটা ভাঁজ করলাম, ভাঁজ করে আমি দেখলাম যে বাইরের দিকে এই দিকে আমি রেজাল্ট ভেক্টরটা পাইছি বা গুণফলটা আমি পাইছি। এখন এই দিকে কোন ভেক্টরটা আছে, এই দিকে আছে কে ভেক্টরটা, তার মানে আই আর জে ক্রস করলে আমার কে ভেক্টর পাওয়া যায়, বুঝতে পারছো? আচ্ছা, এখন এখানে বলতে পারো ভাই এই সোজাসুজি তো অনেকগুলো ভেক্টর আছে, খালি তো এমন না যে এই সোজাসুজি খালি কে ভেক্টর আছে, আপনি কেমনে বললেন যে আই আর জে ক্রস করলে কে ভেক্টর পাওয়া যাবে, অন্য ভেক্টরও তো হইতে পারে। হ্যাঁ হইতে পারে, আসলে আমরা একটু আই আর জে এর মান কত হবে ক্রস করলে একটু দেখি। আই আর জে এটা ক্রস করলে যে রেজাল্ট আসে সেই রেজাল্টের মান কত একটু দেখি। আই এর ভ্যালু কত 1, জে এর ভ্যালু কত 1, এবং এদের মধ্যবর্তী কোণ কত, আই আর জে এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, সো ইন্টু সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির ভ্যালু কত 1, তাহলে রেজাল্ট কত আসতেছে 1 গুণ 1 গুণ 1, রেজাল্ট আসতেছে আমাদের 1, তার মানে ভ্যালু কত 1। আচ্ছা আচ্ছা, ওয়েট, আমার এখানে এইটা দেওয়া দোষ ছিল, মান দেওয়া ছিল তাই না, এগুলো তো মান বের করছি না, এগুলো তো মান বের করছি। আচ্ছা, মান এটা আসলে লেখা যায় না এভাবে, মান দেওয়া লাগতো। সো মান বের করে আমি দেখতেছি 0 আসতেছে, তার মানে আসলে আমার এমনিতেও ক্রস করলে 0ই আসবে, মান যেহেতু 0 তার মানে 0ই আসবে। সো আমার প্রথমে মান দিয়ে লেখা উচিত ছিল, তুমি এখান থেকে লিখতে পারবা যে সুতরাং আই ক্রস আই ইকুয়ালস টু 0, ঠিক আছে, কারণ এখানে ফর্মুলা তো বসাইছি আমি মানের। সো মান বের করে যখন আমি 0 দেখাইলাম তারপর আমি বলতে পারবো যে তার মানে ক্রস করলে আমার আসলে 0 আসবে। আচ্ছা, ওইটা তো বাদ চলে গেল, আমি এখানে ছিলাম যে আই আর জে ক্রস করলে আমি 1 পাই, তার মানে আই আর জে ক্রস করলে ক্রস গুণফলের মান হলো 1। এখন কোন ভেক্টরের মান 1, একক ভেক্টরের মান 1,
কোন একক ভেক্টর সোজা এই দিকে প্রকাশ করে, কে প্রকাশ করে? আমি এই জন্যই বললাম যে আই আর জে ক্রস করলে কে পাওয়া যায়। বুঝতে পারছো? এইভাবে বললাম। তো এখন কি তুমি সবসময় যখন আই আর জে গুণ করবা, আই জে কে গুণ করবা, তখন কি এইভাবে গুণ করবা, মানে এইভাবে হিসাব করবা ছবি আঁকায়? এত সময় তো আমাদের হাতে নাই। যদি তোমাকে এখানে বলতো যে জে ক্রস আই, তোমাকে বললো জে ক্রস আই, তখন কি করবা? তখন তোমাকে আবার চিত্র আঁকাইতে হবে, তোমাকে হিসাব করতে হবে যে জে ক্রস আই, তার মানে জে থেকে আয়ের দিকে আমার ডান হাতটা ভাঁজ করতে হবে। সো আমি কি এই যে এইভাবে ভাঁজ করতে পারি? জে থেকে আয়ের ক্ষুদ্রতম কোণ হলো এইটা, সো আমাকে এইভাবে ভাঁজ করতে হবে। এইভাবে ভাঁজ করলে আমার যায় ভিতরের দিকে। এখন বাইরের দিকে হলো পজিটিভ কে, ভিতরের দিকে হলে কি হবে? নেগেটিভ কে, উল্টা যেহেতু। সো এইটা আসবে আমার নেগেটিভ কে। এখন এইভাবে হিসাব করার তো এত সময় আমার কাছে নাই যে কোনটা পজিটিভ হবে, কোনটা নেগেটিভ হবে, কোনটা কি হবে। তাহলে আমি কিভাবে হিসাব করব? আমার একটা শর্টকাট বোঝা লাগবে বা একটা শর্টকাট জানা লাগবে। এই চিত্রটা খেয়াল করো, আই জে কে, ঠিক আছে? একটু অন্যরকম হয়ে গেল। এটা হলো আমাদের কে, আই জে কে, আই জে কে। এবিসিডি পড়ার সময় আই জে কে তিনটা পরপর আছে না? সো আই জে কে, আই জে কে আমি একটা ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে আমি আঁকাইলাম আই জে কে। এখন এইটা আঁকায় আমার লাভটা কি হইলো? লাভটা হলো ঘড়ির কাঁটার দিকে যখন তোমাকে বললো যে আই ক্রস জে, তুমি এই চিত্রটা আঁকাবা। চিত্র আঁকায় দেখবা আই জে, আই থেকে জের দিকে ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, ঘড়ির কাঁটার দিকে আই থেকে জের দিকে যাচ্ছে, তার মানে এটা হবে পজিটিভ। ঘড়ির কাঁটার দিকে গেলে এটা হয় পজিটিভ। বুঝতে পারছো? সো আই থেকে জের দিকে গেলে আমার আসবে পজিটিভ কে। যদি তোমাকে বলে জে ক্রস কে, জে ক্রস কে, তাহলে তুমি চিত্রের দিকে আসবা, জে থেকে কে এর দিকে, এই যে ঘড়ির কাঁটার দিকে আমার চিত্র অনুসারে ঘুরতেছে, তার মানে এটা হবে পজিটিভ আই। বুঝতে পারছো? যে আই জে কে, আই আর জে গুণ করলে কে পাওয়া যায়, জে আর কে গুণ করলে আই পাওয়া যায়, এরকম করে যে কোনো দুইটা গুণ করলে বাকিটা পাওয়া যায়। এখন ওটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সেটাই হলো আমাদের চিন্তা। সেই চিন্তাটা আমরা এখান থেকে দূর করতে পারি। ওকে, এখন যদি বলে যে তোমাকে কে ক্রস আই, ঠিক আছে? কে ক্রস আই, তুমি দেখবা যে কে থেকে আয়ের দিকে আমার সুন্দর মতো চিত্র অনুসারে যাচ্ছে। সো কে আর আই চলে গেলে আমার কি থাকবে? জে। সো এটা ভাবে আমার পজিটিভ জে। কিন্তু যদি তোমাকে বাই চান্স বলে যে কে ক্রস জে, তাহলে কি হবে? কে থেকে জে, কে থেকে জে, কে থেকে জে কোন দিকে? এই দিকে, উল্টা দিকে। আমি বলছিলাম ঘড়ির কাঁটার দিকে হলে আমার পজিটিভ, ঘড়ির কাঁটার দিকে হলে আমার পজিটিভ। এখন এটা যাচ্ছে উল্টা দিকে, সো এটা হবে মাইনাস। এটা হবে মাইনাস। মাইনাস কত? কে গেল, জে গেল, থাকলো আমার আই। বুঝতে পারছো? যদি একইভাবে বলতো তোমাকে যে আই ক্রস কে, তুমি এখান থেকে দেখতে আই ক্রস কে মানে কি? আই আয়ের এদিক তো জে, তার মানে আই ক্রস কে উল্টা দিকে, ঘড়ির কাঁটা ঘুরে এই দিকে, আমি যাচ্ছি উল্টা দিকে। সো এটা হবে মাইনাস। মাইনাস কত? আই কে, থাকলো কে, জে। বুঝতে পারছো? সো এই চিত্রটা তোমার মানে মনে রাখতে হবে। আমি এই লাইনগুলো মুছে দিই। এই চিত্রটা মনে রাখলেই তুমি মেইনলি বুঝতে পারবা যে তোমরা তো চিত্র আঁকাইতে হবে না, বিভিন্ন অক্ষর টক্ষ আঁকাতে হাত টাত ঘুরাইতে হবে না, তুমি এই চিত্রটা দেখলেই বুঝতে পারবা। ঠিক আছে, এটুকু বুঝতে পারছো সবাই? আচ্ছা, আসো এবার কয়েকটা প্র্যাকটিস করি, কিছু প্র্যাকটিস করি। কি প্র্যাকটিস করব? ধরো তোমার 5i ক্রস 6j, 6k ক্রস 9i, 7k ক্রস 3j, 2i ক্রস 5k। এগুলোর অ্যান্সার আমি বের করবো, ঠিক আছে? এগুলোর অ্যান্সার কীভাবে বের করা যায়? আচ্ছা, চারটা হলো, আরেকটা নেই। 3k ক্রস 5
জে, না এই কটা 5টা বের করবো আমি। তো দেখো এটা কত হবে, 5 আর 6 এটা তো স্কেলার রাশি, এটা তো ভেক্টর না, আমার তো এদেরকে নিয়ে মাথা ঘামাইতে হচ্ছে না, এত সহজ সরল মানুষ। সো আমি 5 6 হবে 30, আমার মেইনলি গুণ করা লাগবে কোন জায়গায়, আমার গুণ করে দেখা লাগবে এই জায়গায়, এই যে আই আর জে। আমি তো দেখলাম যে 5 আর 6 গুণ করে তো 30 হবে, কিন্তু এই আই আর জে ক্রস গুণ করে কি হবে। সো এই হিসাবটা আমরা করে ফেলি, আই আর জে ক্রস গুণ করে কি হবে। সো আমরা কিভাবে হিসাব করবো, চিত্র আঁকাবো, হ্যাঁ কিন্তু কি অক্ষ আঁকাবো না, আমরা আঁকাবো আই জে কে, ঠিক আছে না, এই চিত্র আমি আঁকাবো, এই চিত্র থেকে আমি আবার সমাধান করবো। এটা আছে এই কালিটা দেখা যায় না, আমি অন্য কালি দিয়ে লিখি। আমাদের আই জে আর আমাদের কে, ঠিক আছে, আই আর জে আর কে। সো দেখো 5 6 আমার 30 হলো, আমার এখানে কি আছে আই ক্রস জে, আই ক্রস জে, আই ক্রস জে ঘড়ির কাঁটার দিকে। সো এটা আসবে আমাদের পজিটিভ, পজিটিভ কত আই জে কে, পজিটিভ কে। এখানে কত আসবে 6 আর 9, 6 9 54, আর এখানে কি থাকলো জে আই, জে ক্রস আই, জে ক্রস আই, জে ক্রস আই এইদিকে ঘড়ির কাঁটার দিকে। সো এটা হবে আমার পজিটিভ। সো পজিটিভ জে আই, পজিটিভ কে। পজিটিভ কেমনে হয়, পজিটিভ কেমনে হয় তোমরা কেউ বললাও না ভাই আপনি ভুল করতেছেন, অবশ্য বলবা কেমনে। জে ক্রস আই, জে ক্রস আই তো এইদিকে, জে ক্রস আই, জে ক্রস আই, জে ক্রস আই উল্টা দিকে। সো এটা মাইনাস হবে, এটা হবে মাইনাস, মাইনাস কে, ঠিক আছে। অনেকে তো অ্যান্সার দিয়ে দিছো, বাহ। এটা কত হবে 3 7 21, কে জে, কে ক্রস জে, কে ক্রস জে উল্টা দিকে, কে ক্রস জে উল্টা দিকে। সো এটা হবে মাইনাস, মাইনাস আই। এটা কত আসতেছে 5 2 10, এখানে কি আছে আই ক্রস কে, আই ক্রস কে, আই ক্রস কে, আই ক্রস কে উল্টা দিকে, আই ক্রস কে উল্টা দিকে। সো মাইনাস, এটা হবে মাইনাস, মাইনাস জে। 3 নাম্বারটা কি পজিটিভ হয়, 3 নাম্বারটা তো নেগেটিভ হবে, কে জে, কে জে এটা তো নেগেটিভ হবে। 4 নাম্বারটা কি আছে 3 5 15 এবং কে জে, এটাও তো কে জে, সো এটাও তো নেগেটিভ হবে। একটা ছাড়া তো আমার সব নেগেটিভ আসতেছে, আমি কি ভুল করতেছি তোমাদের অ্যান্সারের সাথে মিলাই তো। বা অনেক অ্যান্সার দিছো, ভালো, সেই সাবাস, তোমরা তো তুখর স্টুডেন্ট হয়ে গেছো, তোমাদের নিয়ে একটা তুখর ব্যাচ খুলতে হবে উদ্ভাসের মতো। সো আমরা তো মোটামুটি ওই ধরনের একমাত্রিক জিনিসপত্র মানে আই জে কে এগুলো গুণ করা বুঝে গেছি, কিন্তু পরীক্ষায় তো খালি আই জে কে থাকে না, পরীক্ষায় তো অনেক কিছু একসাথে থাকে, আই প্লাস জে প্লাস কে এই সেই হ্যান ত্যান। একটা উদাহরণ নিব, একটা উদাহরণ নেই, একটা উদাহরণ যেমন তোমাদের ডট গুণফলে আমি একটা প্রতিপাদন করাইছিলাম না, ওই প্রতিপাদনে কি হয়েছিল, ওই প্রতিপাদনে আমরা ঢালাওভাবে সবকিছু গুণ করতাম। 4 নম্বরটা আরেকবার, আচ্ছা আগের স্লাইডে 4 নম্বরটা একবার করে দিই। 2i ক্রস 5k, 5 2 10 আর i কে, আই ক্রস কে উল্টা দিকে না ঘড়ি কাটার, এই জন্য এটা হলো -10j। আচ্ছা আগের ক্লাসে আমরা ডট গুণফল করছিলাম না অনেক ঢালাওভাবে, সো মেইনলি ডট গুণফলটার মতোই ক্রস গুণফলটা আমরা সমাধান করব, কিন্তু আজকে অত ঢালাওভাবে করব না, যেহেতু ডট গুণফলে আমি ঢালাওভাবে করছিলাম। দুটো ভেক্টর নেই, একটা ভেক্টর মনে করো এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, ঠিক আছে, ক্রস বি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এটা দুইভাবে করা যেতে পারে, একটা হলো নর্মাল নিয়মে, তোমরা এখন আই জে কে কার সাথে কে গুণ হলে কিরকম হবে তোমরা এটা গুণটা এখন করতে পারো, তাই না। সো তুমি যদি চাও যে ভাই আগের মতো এ এক্স আই ক্যাপ দিয়ে আমি প্রথমে 3টাকে গুণ করব, তারপরে এ ওয়াই জে ক্যাপ দিয়ে আমি 3টাকে গুণ করব,
তারপরে এ জেড কে ক্যাপ দিয়ে আমি তিনটাকে গুণ করব, তারপরে আমি হিসাব করবো। তুমি করতে পারো, ওইভাবে করতে পারবা। আয়ের সাথে যে যে সাথে কে গুণ হলে কি হয় সেটা আমরা হিসাব করলামই। আমরা অন্য একটা নিয়মে শিখবো বা অন্য একটা সহজ একটা নিয়ম দেখবো। তোমরা ম্যাথে যখন পড়ছো, ম্যাথে তো প্রথম চ্যাপ্টার ছিল তোমাদের নির্ণায়ক আর ম্যাট্রিক্স, এই চ্যাপ্টারটা আশা করি পড়ছো। ওখানে তোমরা নির্ণায়ক পড়ছো, নির্ণায়ক বের করা শিখছো না? নির্ণায়ক বলো তো, নির্ণায়ক বের করা শিখছো কিনা? নির্ণায়ক শিখছো? না শিখলে আজকে মোটামুটি অনেকটা শিখে যাবা নির্ণায়ক। যেহেতু শিখছো সেহেতু তো আমি অনেক ফাস্ট করাইতে পারবো। আচ্ছা, তো এটা আমি বললাম যে এটা সমান সমান তুমি কি করতে পারবা, যে সবগুলোর সাথে সবগুলো গুণ করতে পারবা, যেমনটা তুমি ডট গুণ ফলে করছিলাম আমরা, তাই না? মনে আছে না? সবগুলোর সাথে সবগুলো গুণ করছিলাম, গুণ করে অ্যান্সার বের করছিলাম। এইখানে সবগুলোর সাথে সবগুলো গুণ করতে অনেক ঝামেলা হবে, তুমি বুঝতে পারতেছো যে সবগুলোতে আলাদা করে চিত্র দেখে হিসাব করা লাগবে, অনেক ঝামেলা। সো এই জন্য আমরা আলাদা করে একটা নতুন নিয়ম আবিষ্কার করি, যেটার নাম হলো আমাদের ম্যাট্রিক্সের সাহায্যে বা নির্ণায়কের সাহায্যে ক্রস গুণফল নির্ণয়। সো আমরা শিখবো কি? আমরা শিখবো নির্ণায়কের সাহায্যে। নির্ণায়কের সাহায্যে তুমি যদি এবার ঢালাভাবে, তোমার যদি একটু ধৈর্য হয় যে না ভাই আমি পর্যাপ্ত ধৈর্য ক্ষমতার অধিকারী, আমি সবগুলা গুণ করতে পারবো ঢালাভাবে, তাহলে তুমি বাসায় বসে ঢালাভাবে সবগুলা গুণ করবা। গুণ করলে তুমি কি দেখবা, যে লাস্টে তোমার পরিচিত একটা ফরম্যাট আসতেছে, ঠিক আছে? এবং সেটাকে একটু যদি আরেকটু সিম্পলিফাই করো, আরেকটু যদি মগজ খাটাও, তাহলে তুমি দেখবা যে এটাকে নির্ণায়ক আকারে প্রকাশ করা যায়। এটাকে এভাবে প্রকাশ করা যায়, নির্ণায়ক আই জে কে, ঠিক আছে? কেমনে আসে বোঝা লাগবে না, এটা তোমার নির্ণায়ক পড়লে মানে এটা কখনো আসবে না যে এটা থেকে এটা কেমনে আসে। বড় একটা প্রমাণ তোমরা যদি বই খুলো, তোমাদের যে পাঠ্য বই আছে, পাঠ্য বইয়ে দেখবা প্রমাণটা আছে, ওখান থেকে দেখতে পারো যদি কারো ইচ্ছা হয়, তবে কখনো তোমার লাগবে না। যেহেতু তোমাদের পাঠ্য বইয়ে আছে তাই আমি মানে করতেছি না, কারণ তোমাদের ওটা বুঝেও কোনো লাভ নেই। তো মেইনলি তোমার এই ফরম্যাটটা মনে রাখতে হবে যে একটা নির্ণায়ক আসবে, নির্ণায়কের প্রথম লাইনে থাকবে আই জে আর কে, এরপরে কি থাকবে? এরপরে থাকবে এ ভেক্টর, এ ভেক্টরের উপাংশগুলা এ এক্স, এ ওয়াই, এ জেড। এরপরে থাকবে বি ভেক্টর, বি এক্স, বি ওয়াই, বি জেড। বুঝতে পারছো? সো এখন যদি তুমি একটু হিসাব করো যে কি আসার কথা, এটা হিসাব করলে কি আসে, তাহলে কি আসতে পারে? এটা তো আমরা সংখ্যা দিয়ে করবো, এখানে 1 2 3 5 6 বিভিন্ন মান থাকবে, বাট আমরা এমনি করতেছি, একটু দেখে এভাবে করি যে কি আসে, এটাতেই আমরা একটু হিসাব করি। তাহলে আমরা নির্ণায়কের ক্ষেত্রে কি শিখছিলাম, যে যখন আমরা হিসাব করব, তো তখন আমরা ধরে নেব এই লাইনটা এক্সিস্ট করে না, এই লাইনটা নাই, তারপর এইটা এবং এইটা গুণ করব, সেটার সাথে এইটা এবং এইটা গুণ করব, তাই তো? আসো একটু করি কত হয়। সো আমরা ধরছি আই ক্যাপ, সো আই ক্যাপ আমাদের এটার সাথে এটা, সো এ ওয়াই বি জেড মাইনাস এটার সাথে এটা এ জেড বি ওয়াই, তাই না? মাইনাস জে ক্যাপ, তাহলে আমি জে ক্যাপটা ধরছি, তাহলে আমি ধরে নিব কোনটা, আমার এই লাইনটা এক্সিস্ট করে না, তখন আমি এটার সাথে এটা গুণ করব এবং মাইনাস এটার সাথে এটা গুণ করব। এটা যারা নির্ণায়ক পড়ো নাই ম্যাথে, তাদের একটু হয়তো বুঝতে অসুবিধা হইতে পারে, নির্ণায়ক পড়লে বুঝতে পারবে ভালো মতো। হ্যাঁ, তুমি অনেক কমেন্টে লিখছো যে বিস্তৃতি করবা, ওটাই আমি করতেছি, বিস্তৃতি করতেছি। সো জে নিলে আমাদের এখানে থাকে এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স, ঠিক আছে? প্লাস কে ক্যাপ। এখন কে নিলে আমি ধরে নিচ্ছি আমার এই লাইনটা নাই, ঠিক আছে? আমার এই যে এগুলো নাই, সো এক্স বি ওয়াই এ ওয়াই বি এক্স, এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। তোমরা যখন এইটাকে ঢালাভাবে অঙ্ক করা শুরু করবা, সবগুলোর সাথে সবগুলা গুণ করবা, একটা পর্যায়ে এই লাইনটা আসবে, ঠিক আছে? গুণ করে কমন টমন নিলে এই লাইনটা আসবে, তখন এই লাইন থেকে ওই লাইনটা লেখা যায়। বুঝতে পারছো? এই জন্য বললাম যে এটা তোমরা বই দেখলেই বুঝতে পারবা, বা একটু নিজেরা
ট্রাই করলে বুঝতে পারবা। সো মেইনলি আমাদের মনে রাখা লাগবে এই ফরম্যাটটা, আমার মনে রাখা লাগবে এই ফরম্যাটটা, যে আমি এভাবে নির্ণায়ক আকারে প্রকাশ করতে পারি। সো নির্ণায়কটা কিভাবে প্রকাশ করে, উপরে আই জে কে আর নিচে এ ভেক্টর ক্রস বি ভেক্টর। বুঝতে পারছো? অত সহগুণক টহগুণক মানে তো আচ্ছা হ্যাঁ একই কথা, একই ঠিকই আছে। সো এইটুকু যদি তোমরা একটু মাথার মধ্যে স্থিত করো তাহলে আমরা অঙ্কের মধ্যে ঢুকে যাব অনেকগুলো। আজকে কতটুকু পড়াবো বলো? আজকে অ্যাপ্লিকেশনের ওইদিকে যাব না, আজকে নর্মাল একটু অল্প একটু পড়ায় ছুটি দিয়ে দেবো। কিছু অঙ্ক করাই, কিছু জিনিস করাই, আমি ছুটি দিয়ে দেবো আজকে। তোমরা বলতেছিলা যে ভাই ক্যালকুলাস কবে ধরবেন, ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাস ধরবো দেখি কালকে। এইটার যদি একটু অ্যাপ্লিকেশন পড়াই দিই, ক্ষেত্রফল আয়তন যদি আমি একটু কালকে পড়াই তাহলে কালকে শেষ হয়ে যাবে। এরপরে আমরা শুরু করব কালকেই ভেক্টর ক্যালকুলাস। আচ্ছা কালকে না, পরের ক্লাসে ভেক্টর ক্যালকুলাস শুরু করে দেবো, ঠিক আছে? ভেক্টর ক্যালকুলাস তোমার 2 ক্লাসে লাগবে, সো মোটামুটি আর 1 2 আর 2টা ক্লাসই শেষ হয়ে যাবে। ভেক্টর তোমার জীবন থেকে আসলে ক্লাস করা শেষ হয়ে যাবে আর 2টা ক্লাস পর। কলম করে রাখলাম, লে হালুয়া কলম কই আছে পাইছি। আজকে মানে ক্লাসে লোকজন নাই বুঝছো, এমনি সময় তো 40-45 জন নিয়ে ক্লাস করি, আজকে আমার এখানে দেখা যাচ্ছে 26 জন। কম কেন আমি বুঝতেছি না, নাকি সবার বাসায় পানি উঠছে হইতে পারে। আমি দেখলাম যে খুবই খারাপ অবস্থা, কারণ বন্যার পানি ওই দিক দিয়ে তোমার দক্ষিণ পূর্ব অঞ্চলে ঢুকছে, আবার উত্তর পূর্ব অঞ্চলে তিস্তাবাদ খুলে দিছে, মানে সব দিকেই খারাপ অবস্থা। সেজন্য মনটা ভালো নেই অবশ্য আজকে। আচ্ছা দেখো এই অঙ্কটা একটু দেখো, তোমাকে দুটো ভেক্টর দিছে, আর ভেক্টর দিছে এবং তোমাকে এফ ভেক্টর দিছে। তোমাকে বলছে ভেক্টর দ্বয়ের ক্রস গুণফল নির্ণয় করো। তোমরা কিন্তু ইতিমধ্যে দেখে শিখে ফেলছো যে আর এবং এফ ক্রস করলে কি আসে। আর এবং এফ এদেরকে ক্রস করলে পাওয়া যায় টর্ক, তাই না? প্রথম অঙ্কে শিখেছিলাম আজকের। সো টর্ককে একটু মনে রাখো যে এরকম একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, মানে টর্ক জানলেই হবে। আরও এই চিহ্নটা একটু চিনে রাখো, দেখলে তাহলে বুঝতে পারবা টর্কের চিহ্ন কোনটা। আচ্ছা ওটা বাদ দাও, ওইটা মাথাতে রাখা লাগবে না। আর এবং এফ ভেক্টর দ্বয়ের ক্রস গুণফল নির্ণয় করতে বলছে। সো আর ক্রস এফ বের করতে বলছে। এটা সমান কত হবে? এটা আসো নির্ণয় করি, আই জে কে, তাই না? আই জে কে, এখানে আছে 2 2, এটা কত 2 2 মাইনাস 1, 2 2 মাইনাস 1, এখানে কত 6 3 মাইনাস 3, 6 3 মাইনাস 3। আসো এখন এটার পোস্টমর্টেম করবো, বিস্তৃতি করবো, যেটা বলো তোমরা। আই নিলাম, আই নিলে কি হয়, আই যেহেতু ধরছি, সো এই যে এগুলো বাদ চলে গেল, আমার থাকলো এই যে 2 এর সাথে মাইনাস 3 হবে, 2 গুণন মাইনাস 3 মাইনাস 1 এর সাথে 3, তারপরে মাইনাস জে যখন আসলো তখন আমার এগুলো বাদ চলে গেল, আমার 2 এর সাথে মাইনাস 3 মাইনাস 1 এর সাথে 6, সো 2 এর সাথে আমার আসতেছে মাইনাস 3 আর এখানে আসতেছে কত মাইনাস 1 এর সাথে 6 প্লাস কেটা নিচে লিখবো, নিচে লিখি প্লাস কে কত আসে, কে আসলে এগুলো চলে গেল, আমার থাকলো 2 3 আর 6 2, সো 2 গুণন 3 মাইনাস 6 গুণন 2, তাই না? অলরাইট, তারপরে আসলে যে এই পারে করি, ঠিক আছে, এখানে করি। তাহলে এখানে আমরা আলটিমেটলি কত আসতেছে, এখানে আসতেছে আমার -6, সো আই -6, এটা আসলে আসে -3 প্লাসে মানে মাইনাসে মাইনাসটা প্লাস হয়ে যাবে, সো আসবে +3 মাইনাস জে, এটা কত, এটা হলো আমাদের -6, এটাও -6, সো -6 +6, কারণ মাইনাসে মাইনাসে প্লাস,
প্লাস কে, এটা আসতেছে 6, 6 মাইনাস 12, 6 মাইনাস 12 ইকুয়ালস টু কত? এখানে আসবে -3i ক্যাপ মাইনাস 6k ক্যাপ। আমি জানি না আমার ক্যালকুলেশনে ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে, তোমরা একটু মিলাই নিও করে, হ্যাঁ তোমরা একটু মিলাই নিও। মিলিয়ে নিও। আচ্ছা, যদি এইটা করে থাকি তাহলে আসো আরেকটা ক্রস গুণফল করি। এইটা দেখো, এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দ্বয়ের ক্রস গুণফল নির্ণয় করতে বলছে। ঠিক আছে, সো আসো এ ভেক্টর আর বি ভেক্টর এদের ক্রস গুণফল নির্ণয় করো। তো আমাদের এ ক্রস আমাদের বি, এটা আমাদের বের করতে হবে। এটা হোমওয়ার্ক নিবা? আচ্ছা, একটা তো করাইলাম, তাহলে তোমরা যদি নির্ণয় পারো সো এটা করো, হোমওয়ার্ক যাও। হোমওয়ার্ক দিলাম, কিন্তু বিরোধী দলীয় কেউ থাকলে এখনই জানাও যে আমি দ্বিমত পোষণ করছি, তাহলে করে দেব। ঠিক আছে, যাও, এটা তোমরা হোমওয়ার্ক করবা, তোমরা করে দিবা, তারপরে আমি কাল পরশু সলিউশন দিয়ে দেবো। আজকে সলিউশন কিন্তু দিছি, যেগুলো হোমওয়ার্ক দিছিলাম সেগুলো সলিউশন দিছি, পাইছো সবাই? গ্রুপে চেক করিও, ফেসবুক গ্রুপে দেখবে সলিউশন দেওয়া আছে। ওকে, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এই টপিকটা করানোর পর আজকে আর পড়ানোর মানে ইচ্ছা নাই, এটা পরে আজকে তোমাদের ছুটি দিয়ে দেবো। দেখো, দুটো ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত। দুটো ভেক্টর কখন সমান্তরাল হয়? মনে আছে যখন আমরা ডট গুণ করছিলাম, ডট গুণফল, সেখানে আমাদের দুটো ভেক্টর লম্ব হওয়ার শর্ত ছিল। লম্ব হওয়ার শর্ত ছিল যে দুটো ভেক্টরকে যদি আমি ডট গুণফল করি, ডট গুণফল যদি 0 আসে তাহলে দুটো ভেক্টর লম্ব হয়। এখানে আছে আমাদের সমান্তরাল হওয়ার সূত্র। দুটো ভেক্টরকে যদি আমি ক্রস গুণফল করি, ক্রস গুণফলটা যদি একটা 0 ভেক্টর হয় তাহলে সেটা একটা, তাহলে তার কি, তার পরস্পর সমান্তরাল হয়। বুঝতে পারছো? একজন বললো ভাইয়া ছুটি দেন। হ্যাঁ, ছুটি দিয়ে দেবো, এটা করে ছুটি দিয়ে দেবো। এটা করবা, এটা করে কয়েকটা অঙ্ক করবা, তারপর ছুটি। তো সমান্তরাল হওয়ার শর্ত কি? দুটো ভেক্টর এ এবং বি এরা সমান্তরাল হবে যদি এদের ক্রস গুণফল করার পর ফলাফল আসে 0, বা আরো ভালো মতো বললে 0 ভেক্টর আসে, বা 0 আসে বলা যায়। ঠিক আছে, একদম নিখুঁতভাবে বললে যেহেতু একটা ভেক্টর রাশি আসবে ক্রস গুণফল করলে, সো 0 ভেক্টর আসবে। বা জেনারেল ভাবে কথা বললে দুটো ভেক্টরের ক্রস গুণফল 0 হলে আমরা বলি যে ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল, বা ইংলিশে বলে প্যারালাল। ঠিক আছে, এখন ক্রস গুণফল 0 হওয়া মানে কি? ক্রস গুণফল 0 হওয়া মানে কি? মানে ধরো এটা আমি ক্রস গুণ করছি, ক্রস গুণ করে আমি পাইছি ধরো সি এক্স আই ক্যাপ প্লাস সি ওয়াই জে ক্যাপ প্লাস সি জেড কে ক্যাপ। ধরো এটা ক্রস গুণফল করছি, ক্রস গুণফল করে আমি এই রেজাল্টটা পাইছি। এই রেজাল্টটা ইকুয়ালস টু আমার 0। এখন এটা তো একটা ভেক্টর রাশি না, এই জন্য বললাম যে এটাকে অনেকে 0 বলে, অনেকে 0 ভেক্টর বলে, যেটাই বলো কোনো সমস্যা নেই, ভেক্টর বললাম ধরো। তো এইটা সমান 0 ভেক্টর হলে আমি বলবো এ আর বি এরা পরস্পর লম্ব, সমান্তরাল, এরা সমান্তরাল। এখন তার মানে কি? তার মানে হলো সি এক্স, যে প্রত্যেকটা জায়গার মান কিন্তু 0 হইতে হবে। যদি এই কম্বাইন্ড এটা 0 ভেক্টর হইতে হয় তাহলে প্রত্যেকটা উপাংশ কিন্তু 0 হইতে হবে। সো তোমার সি এক্স তোমার 0 হইতে হবে, তোমার সি ওয়াই তোমার 0 হইতে হবে, তোমার সি জেড এটাও তোমার 0 হইতে হবে। ঠিক আছে, এই একটা শর্ত এখানে এক্সিস্ট করে। এইটা নিয়ে অনেকে কথা বলে না, তবে এইটা কিন্তু জানাটা দরকার। অনেক সময় অনেক প্রবলেম এটাতে সলভ করা যায়, যে ক্রস গুণফল করে যেই উপাংশগুলো পাবো সেই সবগুলো উপাংশ 0 হবে। ঠিক আছে, এখন 0 ভেক্টর বা 0 এর মানে কি? এর মানে এটার যে মানটা আছে,
এটার যে মান আছে এ আর বি, এদের ক্রসের যে মানটা আছে এই মানটাও তো তার মানে শূন্য হবে। যদি ক্রস গুণফল করে ভেক্টরটাই শূন্য হয় তাহলে এদের মানটাও তো শূন্য হবে। এখন মান কখন শূন্য হয়? মান কখন শূন্য হয় দেখো, এইটা মানে কি? এইটা মানে হলো এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। এখন আমি বলতেছি এ বি সাইন থিটা এর মান 0, এ আর বি এর মান তো তাহলে শূন্য হবে না। আমি বলতেছি ভেক্টরের অ্যাঙ্গেল কত হলে মান শূন্য হবে, তাই না? সো এ আর বি তো আর মানে শূন্য করতেছি না, আমি চিন্তা করব সাইন থিটা এর মান কত হলে আমার রেজাল্টটা 0 আসবে। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, আমি বিভিন্ন অ্যাঙ্গেলে মাপতেছি যে কোন অ্যাঙ্গেলে 0 আসে। ঠিক আছে, মনে করো আমি অ্যাঙ্গেলে মাপতেছি, আমি এখনো জানি না যে সমান্তরাল হলে 0 হবে, আমি মাপতেছি যে কোন অ্যাঙ্গেলে 0 হয় আমি একটু দেখি। তাহলে আমি বলবো যে যেই অবস্থায় যায় সাইন থিটার ভ্যালু 0 হয়ে যাবে সেই সময় এই গুণফলের মানটা 0 হয়ে যাবে। এখন তোমরা যারা ত্রিকোণমিতি পড়ছো বা ত্রিকোণমিতি করছো তোমরা জানো যে সাইন থিটার মান দুইটা অবস্থায় 0 হয়, দুইটা অবস্থায় সাইন থিটার মানটা 0 হয়। এক, যখন থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, এটা হলো একটা সময় যখন সাইন থিটার মান 0 হয়। আরেকটা হলো যখন থিটা এর মান 180 ডিগ্রি। ঠিক আছে, তোমরা মেইনলি 90 ডিগ্রি পর্যন্ত পড়ছো, সো 180 ডিগ্রিও কিন্তু আসলে মানে 0 হয়। তোমরা ক্যালকুলেটারে দেখতে পারো, আমি একটু শিওর হই একেবারে ভুল পড়াচ্ছি কিনা। না ঠিক আছে, ঠিকই পড়াচ্ছি তোমাদের, আমি তাই ভুল পড়াবো এমনটা তাই হয়। সো 0 আর 180 ডিগ্রি এই দুইটা অবস্থায় আমার কি হয়, সাইন থিটার ভ্যালু 0 হয়, অর্থাৎ ক্রস গুণফলের মান 0 হচ্ছে, বা আরো স্পেসিফিকলি বলতে গেলে ক্রস গুণফলটাই আমার 0 হচ্ছে। তো দেখো দুটো ভেক্টর 0 ডিগ্রি আর 180 ডিগ্রিতে থাকা মানে কি? দুটো ভেক্টর যদি এভাবে একই দিকে থাকে তাহলে সেটা 0 ডিগ্রি, যদি বিপরীত দিকে থাকে তাহলে সেটা হলো 180 ডিগ্রি। এখন একই দিকে থাক আর বিপরীত দিকে থাক তারা তো সমান্তরাল, সমান্তরাল না, তারা একই লাইন বরাবর যাচ্ছে, একজন এদিকে যাচ্ছে একজন এদিকে যাচ্ছে, অথবা একজন এদিকে যাচ্ছে একজন এদিকে যাচ্ছে, সমান্তরালই তো যাচ্ছে, তাই না? সমান্তরালই তো আছে। এই জন্য তোমার যখন দুটো ভেক্টর 0 ডিগ্রিতে থাকে অথবা 180 ডিগ্রিতে থাকে, আরো ভালো মতো বলতে গেলে যখন সমান্তরাল থাকে, তখন আমার দুটো ভেক্টরের ক্রস গুণফলের মান 0 হয় এবং ভেক্টরটাও 0 হয়। এবং ভেক্টরটা 0 হইলে কি হয়? ভেক্টরটা 0 হলে উপাংশগুলো 0 হয়। বুঝতে পারছো? আচ্ছা, এখন আরেকটা এমসিকিউ এর শর্টকাট দেখো। এমসিকিউ শর্টকাট, এমসিকিউ শর্টকাটটা কি? এমসিকিউ শর্টকাটটা হলো যদি দুটো ভেক্টর হয় এ আর বি, এবং যদি এমন সম্পর্ক হয় যে এ এক্স বাই বি এক্স ইকুয়ালস টু এ ওয়াই বাই বি ওয়াই ইকুয়ালস টু এ জেড বাই বি জেড, যদি এমনটা হয় তাহলে তুমি বলতে পারবা তাহলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল। বুঝতে পারছো? এটা হলো এমসিকিউ শর্টকাট। আমরা কয়েকটা অঙ্ক করব, তারপর এটা দুই স্টাইলে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, এটা হলো এমসিকিউ, শুধুমাত্র এটা এমসিকিউ ইউজ করা যাবে, আর কোথাও ইউজ করা যাবে না। সমান্তরাল হলে 0 ডিগ্রিও হবে, সমান্তরাল হলে 180 ডিগ্রিও হবে, দুটোই হবে। বুঝতে পেরেছো? এবার আসো একটা অঙ্ক করি, এটা আমাদের আজকের লাস্ট অঙ্ক। এটা আমাদের কি বললো আগের স্লাইডে তো মনে আছে না? এদের ক্রস গুণফলটা 0 হবে, অর্থাৎ ক্রস গুণফলের প্রত্যেকটা উপাংশ 0 হবে, এদের মান 0 হবে, সমান্তরাল মানে বোঝাচ্ছি 0 ডিগ্রি আর 180 ডিগ্রি। এবং আরো কি কি হবে? এমসিকিউ বের করার সময়, এমসিকিউ যখন আমরা করব তখন আমরা দেখব যে প্রত্যেকটা উপাংশের এক্স অক্ষের দুইটা ভেক্টরের উপাংশ, ওয়াই অক্ষের দুইটা ভেক্টরের উপাংশ, জেড অক্ষের দুইটা ভেক্টরের উপাংশ, এদের অনুপাতটা সমান হয়। আসলে এই ম্যাথটা করলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখানে কি বলেছে? এখানে বলেছে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টরের মধ্যে একটা জায়গায় এম আছে। তোমাকে বলছে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে।
মানে এম এর একটা মান সেট করতে হবে যেই মানের জন্য ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। এখন দুটো ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি? সমান্তরাল হওয়ার শর্ত হলো এ ক্রস বি এটার ভ্যালু হবে 0 ভেক্টর, বা 0 লিখলেও পরীক্ষায় খাতা কাটবে না, যেহেতু ভেক্টর অ্যান্সার আসবে। এদের ক্রস গুণফল যেহেতু একটা ভেক্টর রাশি, কাজে আমি বললাম 0 ভেক্টর আসবে। তো আসো ক্রস গুণফলটা আমি একটু করে ফেলে তাড়াতাড়ি করে। আই জে কে আচ্ছা সরি আই কেন, আচ্ছা ভালো কথা, তোমরা ক্রস গুণফলটা কিভাবে ক্যালকুলেটরে করা যায় সেটা তোমরা হয়তো অনেকে জানো, না জানলেও আমি একটা লিঙ্ক দিয়ে দিবনি আজকে ইউটিউবের একটা ভিডিও, ইউটিউবে অনেক ভিডিও আছে, যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিবনি, সেখান থেকে তোমরা শিখে নিও, ঠিক আছে? আর হাতে করতে পারলে তো অনেক ভালো, মেইনলি তোমাদের হাতে করতে হবে। ক্রস গুণফল জিনিসটা সহজ, তুমি জানো এটা অনেক সহজ, কিন্তু সমস্যাটা হলো এটা করতে সময় লাগে, এবং পরীক্ষায় তুমি যদি ক্যালকুলেটরও করো, ক্যালকুলেটরও করতে সময় লাগে। আর পরীক্ষায় জিনিসটা কি হয় যে তোমাকে 30 সেকেন্ড দেয় বা 24 সেকেন্ড দেয় বা 36 সেকেন্ড দেয় অ্যাডমিশনে, আর এইচএসসিতে 1 মিনিট দেয় একটা সলভ করার জন্য। এগুলো কিন্তু অনেক সময় তোমার এমসিকিউতেও আসতে পারে, এই জন্য তোমার এগুলো অনেক বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? বারবার প্র্যাকটিস না করলে ক্রস গুণফলটায় হাত পাকা হবে না। আর যদি তোমাকে এমন বলে যে সমান্তরাল হলে এম এর মান নির্ণয় করো, তাহলে শর্টকাটটা শিখাই দিলাম। কিন্তু যদি তোমাকে বলে যে ক্রস গুণফল করো, ক্রস গুণফল বের করে দেখাও, তাহলে শর্টকাট নেই। সো তখন তোমাকে ক্রস গুণফল করতে হবে, এবং তখন তোমাকে হাত ফাস্ট করতে হবে। এই জন্য যদিও বা তুমি পারবা, তোমার মনে হবে ভাই ক্রস গুণফল আমি পারি, তো বারবার প্র্যাকটিস করতে হবে, যেন তুমি ওটা 30 সেকেন্ডের মধ্যে করতে পারো। বুঝতে পারছো? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এখন তো তুমি এইচএসসি দিচ্ছ না, এখন তো তুমি আর অ্যাডমিশন দিচ্ছ না, 2 বছর হাতে সময় আছে বা 1.5 বছর সময় আছে। 1.5 বছর ধরে প্র্যাকটিস করলে 30 সেকেন্ডে করতে পারবা না? পারবা, শিওর পারবা। সো প্র্যাকটিসটা বাড়ায় দাও, প্র্যাকটিস তুমি দেখলেই করবা, ঠিক আছে? যেখানে প্রশ্ন দেখবা সেখানে তুমি মনে করবা যে একটু দেখি হয় নাকি, এভাবে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমরা ক্রস গুণফল করতেছি। সো এখানে আসতেছে আমাদের 1 - 3 5, এখানে আসতেছে আমাদের m 6 - 10। আমি অ্যাডমিশনে ক্রস গুণফল অনেক ফাস্ট করতে পারতাম, আমি তো অ্যাডমিশন দিছি সেই কয়েক বছর আগে। সো তখন যখন প্র্যাকটিস রেগুলার ছিল, আমি অনেক ফাস্ট করতে পারতাম, আমার 15-20 সেকেন্ডে হয়ে যেত। যদিও আমার অনেক ফ্রেন্ড ছিল 5-10 সেকেন্ডে করে ফেলতো, বাট তুলনামূলক ফাস্ট ছিলাম আমি, কারণ অনেক প্র্যাকটিস করতাম অনেক। এখন এখানে তো এম আছে, সো এখানে কি হবে? আই থাকলে কি হবে? -3 গুণন -10। আমি একবারে করি, তোমরা খাতায় আলাদা করি, আমি একবারে করি। সো এটা আসবে আমাদের 30 - 30, ঠিক আছে না? মাইনাস জে ক্যাপ আসলে কত হবে? এটা -10 - 5m প্লাস কে ক্যাপ আসলে কত আসবে? কে ক্যাপ আসলে আসবে আমাদের 6 - 3m, ঠিক আছে? এখন আমি বললাম যে এদের ভ্যালুটা আসবে আমাদের 0 ভেক্টর, এদের ভ্যালুটা আসবে 0 ভেক্টর। তো 0 ভেক্টর মানে কি? মানে প্রত্যেকটা উপাংশের মান আমার 0 আসবে। এখন আমি এটা ধরেও সলভ করতে পারি, এটা ধরেও সলভ করতে পারি, যেটা তোমার ইচ্ছা। এখানে মাইনাস আছে, আমার মাইনাস দেখতে ভালো লাগে না, আমি এটা ধরলাম মনে করো। সো আমি কি ধরবো? যে ভাই প্রত্যেকটা উপাংশের মান 0 হবে, অবশ্যই হতেই হবে। এই উপাংশ 0 হবে, দেখো হয়ে গেছে 30 - 30 0। এই উপাংশটাও 0 হইতে হবে, এই উপাংশটাও 0 হইতে হবে। আমি তোমার এইটা ধরলাম, নাও এটা ধরে আমি একটু সলভ করি, কত আসে। তাহলে আমি দেখতেছি 6 + 3m = 0। তাহলে m = কত আসবে এখান থেকে? 3m = -6 বা m = -2 আসবে। m = -2 আসলো এখান থেকে। যদি আমি এইটা নিতাম, এইটাতেও কিন্তু m = -2 আসবে, ঠিক আছে? তোমরা একটু করে দেখো, এটাতেও m = -2 আসবে। সো m এর ভ্যালু -2 হলে এরা পরস্পর সমান্তরাল হবে, ঠিক আছে? -2। এখন শর্টকাট, তোমরা একটা শর্টকাট থেকে করবা। আমি শর্টকাটটা এখন করে দিই, তাহলে বুঝতে পারবা। শর্টকাট এমসিকিউ। আমার এই করাটা দেখো, তাহলে বুঝতে পারবা শর্টকাট। আমি কি বলছিলাম? আমি বলছিলাম যে দুটো ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে তাদের উপাংশের অনুপাত সমান হয়। এখানে দেখো, এ ভেক্টর আর বি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে তাদের এর এক্স ভেক্টরের উপাংশ এক্স এর উপাংশ, ওয়াই এর উপাংশ বাই ওয়াই এর উপাংশ, জেড এর উপাংশ বাই জেড এর উপাংশ সমান হবে। অর্থাৎ আরো পরিষ্কার করে বললে, এই উপাংশ আর এইটার অনুপাত, এইটা আর এইটার অনুপাত, এইটা আর এইটার অনুপাত সমান হবে। বুঝতে পারছো? আমি একটু লিখি, দেখো এখানে উপাংশ কত? 1,
1 ডিভাইডেড বাই এখানে উপাংশ কত m ইকুয়ালস টু এখানে কত -3 ডিভাইডেড বাই এখানে কত 6 ইকুয়ালস টু এখানে কত 5 ডিভাইডেড বাই এখানে কত এটা হলো -10 বুঝতে পারছো? সো আমাদের এখান থেকে কত আসতেছে দেখো, এটা কত আসে, এটা আসে হলো -2 -1/2 1/-2, এটা কত আসে, এটাও আসে -1/2, তাই না? তার মানে 1/m ইকুয়ালস আমি ডিরেক্টলি বলতে পারি -1/2, বা এটাও বলতে পারি যদি উল্টায় দিই m ইকুয়ালস টু -2। ঠিক আছে, এটা হলো শর্টকাট। ওকে, আশা করি বুঝতে পারছো। আজকে এইটুকুই থাক, বুঝতে পারছো? আজকে আর যাবো না, কালকে বা পরশুদিন যখন আসবো তখন এটা ক্ষেত্রফল আয়তন শেষ করে তোমাদের ক্যালকুলাস ধরবো, এরপর নেক্সট ক্লাসে শেষ করে দেবো ক্যালকুলাস। ওকে, তোমরা 24 ব্যাচের কাহিনী তো দেখছো, 24 ব্যাচ পরীক্ষা দিবে না ভাই, আমাদের এই হয়েছে হয়েছে, একটা খুবই একটা ভিত্তিহীন একটা লেম একটা কথা ছিল যে আমাদের কি হলো, কারেন্ট চলে গেল নাকি? আচ্ছা যাক, চলে আসছে। 24 বছরের কাহিনীটা কি হয়েছিল যে ওরা বললো যে আমার এই ফ্রেন্ডরা আহত হয়েছে, এই হয়েছে ওই হয়েছে, এই জন্য আমি ওদেরকে রেখে পরীক্ষায় বসতে পারবো না। কিন্তু ঠিকই ওরা বলতেছে যে পরীক্ষাটা বাদ দিয়ে দেন, আমার অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করে দিই। তাহলে তোমার বন্ধু যদি হাসপাতালে থাকে, তুমি তাকে ছাড়া পড়তে পারতেছো না, পরীক্ষা দিতে পারতেছো না, তাহলে অ্যাডমিশনের প্রিপারেশন কীভাবে নিবা? এটা একটা সুবিধাবাদী চক্র, জাস্ট জ্ঞানজাম করলো পরীক্ষাটা বাদ দেওয়ার জন্য। আমার এনডিসিতে নটরডেমে আমার অনেক জুনিয়র আছে যারা আমাকে ফোন করে বলছে ভাই আমার এসএসসি রেজাল্ট অনেক খারাপ, আমি ভাবছিলাম এইচএসতে ভালো করব, কিন্তু আমি তো আর করতে পারতেছি না, কারণ আমার তো এসএসসি থেকে এইচএসসির মার্কিং করে দেবে। সো জিনিসটা অনেক খারাপ হয়েছে, আসলে এটা ঠিক হয় নাই। সো আমার আশা 24 ব্যাচের মতো এরকম ভুল আমার অন্য কোনো ব্যাচ করবে না। 24-এর অনেকজনকে আমি নিজে পড়াইছিলাম, এই জন্য একটু বেশি রাগ উঠছিল ওদের উপরে। যাই হোক, কিছু করার তো আর হাত নাই এখন। সুবিধাবাদী একটা মহল এটার মানে স্বার্থসিদ্ধি করলো, তাদের যেটা দরকার সেটা আদায় করে নিল একটা মেজরিটি মানুষের কথাবার্তা না শুনে। যাই হোক, তোমরা সাবধানে থাকিও ভাই। 2টা যদি 2 মান আসে তাহলে কি করব? একই মান আসবে। 2 মান আসলে প্রশ্ন ভুল, 2টা যদি মান আসে তার মানে প্রশ্ন ভুল, একই মান আসতে হবে। ঠিক আছে? কে যেন মানে উপাংশ নিয়ে বলছিলা, উপাংশের ভিডিওটা দেখছিলা, অভিক্ষেপ না? তুমি আসো? আচ্ছা, ও তুমি আমাকে কমেন্টে বলছিলা তাই না? আচ্ছা তোমরা যাও, আমি ওকে একটু উপাংশটা অভিক্ষেপটা বুঝাই দিই, তাহলেই শেষ হয়ে যাবে। ক্লাস অফিসিয়ালি শেষ, যারা অভিক্ষেপটা দেখতে চাও তারা একটু থাকো। আমি অভিক্ষেপটা বলছিলাম যে যদি এটা একটা ভেক্টর থাকে এইদিকে, এটা যদি ধরো তোমার বি ভেক্টর হয়, এটা যদি এ ভেক্টর হয়, তাহলে এক্স অক্ষের উপর আমরা একটা অভিক্ষেপ নিয়েছিলাম না, সেরকম আমরা তো এই ভেক্টরটার উপর একটা অভিক্ষেপ নিতে পারি। অভিক্ষেপ মানে কি? অভিক্ষেপ মানে হলো ছায়া। তুমি যদি বি ভেক্টরের উপর একটা লাইট ধরো, এই লাইটটা যে ছায়াটা ফেলবে নিচে, যে ছায়াটা নিচে ফেলবে, সেই ছায়াটাই হলো এই যে এই ছায়াটাই হলো বি এর উপরে এর অভিক্ষেপ। বা তুমি আরো সহজ ভাষায় বলতে পারো, বি এর উপরে এর ছায়া হলো এটা। ঠিক আছে? এটাকে যদি আমি একটু অন্য রং দিই, এখানে এই যে এই অংশটা বি এর উপরে এর ছায়া হবে এইটা। মানে উপরে লাইট যদি ধরি, বি এর উপরে যদি লাইট ধরি, তাহলে একটা ছায়া পড়বে বি এর উপরে, সেই ছায়াটাই হবে বি এর উপরে এর অভিক্ষেপ। ঠিক আছে? এটাকে বলে অভিক্ষেপ। এখন অভিক্ষেপ এটার একটা ভেক্টর ফরম্যাট আছে, এটা একটা ভেক্টর ফরম্যাট আছে, ভেক্টরটা আমি দেখাইতেছি। সো এটা ছিল আমার বি ভেক্টর। এখন এই যে অভিক্ষেপটা আমি এখানে পাইলাম, অভিক্ষেপ মানে কি? অভিক্ষেপ মানে হলো এই ছায়ার দৈর্ঘ্যটা, তার মানে অভিক্ষেপ একটা স্কেলার রাশি। কিন্তু আমি তো এটাকে ভেক্টরও বলতে পারি, যে এ এদিকে যাচ্ছে, সো অভিক্ষেপটারও একটা দিক থাকার কথা এই দিকে, তাই না? এ যদি আরো লম্বা করি, আমি যদি এ কে টেনে আরো লম্বা করি, তাহলে এই অভিক্ষেপটাও এইদিকে আরো লম্বা হবে। তার মানে এর যেই দিকে দিক আছে ওটার সাথে এই অভিক্ষেপটার একটা দিক আছে। এই যে ভেক্টর রাশিটা আমি পাইলাম, এই ভেক্টর রাশিটাকে বলে উপাংশ।
ঠিক আছে, এটা হলো উপাংশ, আর এটার যে দৈর্ঘ্যটা উপাংশ, আর এটার যে দৈর্ঘ্য এটাকে দৈর্ঘ্য বলা হয় অভিক্ষেপ। ঠিক আছে, উপাংশের যে দৈর্ঘ্য সেটা হলো আমাদের অভিক্ষেপ। আবার দেখার জন্য থেকে গেলা, ঠিক আছে সমস্যা নেই, থাকো যারা থাকবা। তো মেইনলি উপাংশ জিনিসটা কি? উপাংশ জিনিসটা হলো উপর থেকে যে ছায়াটা পাওয়া যায়, বিয়ের উপর একটা লাইট ধরলে বিয়ের উপরে যে ছায়াটা পাওয়া যায় সেই ছায়ার দৈর্ঘ্যটাকে বলে বিয়ের উপরে এর অভিক্ষেপ, এবং এই অভিক্ষেপের ভেক্টর ফরম্যাটটাকে বলে, যেখানে একটা দিক অ্যাসাইন থাকে সেই ভেক্টর ফরম্যাটটাকে বলে উপাংশ। এখন আমি বলেছিলাম যে অভিক্ষেপ 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 এটা তো দুই রকম হইতে পারে। এখানে আমি দেখালাম যে বি এর ওপরে এর উপাংশ হইছে, এটা তো উল্টাও হইতে পারতো। আমি এর এইখানে লাইট ধরলাম, আমি এ থেকে এর লম্ব এদিকে একটা লাইট ধরলাম, তাহলে যে বি ভেক্টরটা আছে বি ভেক্টরের একটা ছায়া পড়বে এইখানে, তাই না? বি ভেক্টর একটা ছায়া পড়বে এইখানে, দেখতে পাইতেছো? আমি যদি এখন আমি কি করলাম, বি ভেক্টরের উপর একটা লাইট ধরছি, সো বি ভেক্টরের উপর একটা ছায়া পড়ছে। আমি তো এ ভেক্টরের ক্ষেত্রেও করতে পারতাম, আমি তো এ ভেক্টরের লম্ব উপরের দিকে একটা লাইট ধরলাম, তাহলে বি ভেক্টরের একটা ছায়া এখানে পড়লো, তাহলে তখন হয়তো এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ, বা এ ভেক্টরের উপর বি এর উপাংশ, অনেক কিছু হইতে পারে, দুই রকম হইতে পারে। তো আমরা মিলিয়ে একটা বুঝি, যেটা দেখতে সহজ, দেখতে একটু সুবিধাজনক, সেটা বুঝি তাহলেই হবে। আমরা বি এর উপর এর উপাংশটা বুঝলেই হবে আমাদের। সো অভিক্ষেপ এটা আমার কি হচ্ছে, বি ভেক্টর এর ওপর এ, বি ভেক্টরের ওপর এর অভিক্ষেপ, এটার ফর্মুলা আমি বলছিলাম বি ভেক্টরের ওপর যেহেতু, তার মানে নিচে থাকবে বি ভেক্টর বা বি ভেক্টরের মান, বি ভেক্টরের মান থাকবে নিচে, এটা তোমরা এভাবে বলতে পারো বি ভেক্টর। যেহেতু আমি বলছি বি ভেক্টরের ওপর, তার মানে বি ভেক্টরের এটার ওপরে থাকবে এ ডট বি, বুঝছো? এইটা হলো মানে ফর্মুলা ছিল। যদি তোমাকে বলতো যে এ এর ওপর বি এর অভিক্ষেপ, এ এর উপরে বি এর অভিক্ষেপ, তাহলে কি হবে, এ এর উপরে হবে, তার মানে নিচে হবে এ ভেক্টরের মান, এইটার উপরে হবে এ ডট বি। আগের ক্লাসে এই যে ডট দেওয়ার সময় উপরে আমি ভেক্টর চিহ্নটা দেই নাই, ওই জন্য একটু সমস্যা হয়েছিল কয়েকজনের বুঝতে পারছো? এই হলো বিষয়। সো এটা হলো আমার অভিক্ষেপের মান, অভিক্ষেপের মান হলো এইটা। এখন উপাংশ কেমনে বের করব? তুমি তো বুঝতে পারতেছো যে এর উপর বি এর অভিক্ষেপ, এর উপর বি এর অভিক্ষেপ বা বি এর উপর এর অভিক্ষেপ, এই চিত্রটা খেয়াল করো, এই চিত্র এখানে কি হয়েছে, এখানে বি এর উপর এর অভিক্ষেপ হয়েছে। যদি আমি এইখানে দিকটা বের করতে বলি, উপাংশ মানে কি, এটা একটা মান আছে, এটার একটা দিক আছে, সো মান তো আমি দেখতেছি, মান তো হলো এই অভিক্ষেপ, অভিক্ষেপটাই তো হলো মান, তাহলে দিক কোনটা হবে? তোমরা জানো যে 40 আই ক্যাপ, এখানে 40 হলো মান, আর এই আই ক্যাপ হলো দিক, তার মানে দিক বোঝানোর জন্য আমার একটা একক ভেক্টর লাগবে। মান তো আমি পেয়ে গেছি, এই মানের সাথে একটা একক ভেক্টর গুণ করতে হবে, যে একক ভেক্টর দিক প্রকাশ করবে। সো আমার এই দিকটা কোন দিকে, দিক হলো বি ভেক্টর বরাবর, দেখো বি ভেক্টর যেই দিকে, এই আমার উপাংশটা হলো সেই দিকে। এই জন্য এই দিক মানে কি, দিক মানে হলো এই চিত্র অনুসারে বি এর দিকে একক ভেক্টর। এখন বি এর দিকে একক ভেক্টর তুমি কিভাবে বের করবা? বি ভেক্টরকে বি ভেক্টরের মান দিয়ে ভাগ করবা, তাহলেই হবে। যদি অন্যটা হইতো, তোমাকে যদি বলতো এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ, এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ, তাহলে তুমি বুঝতা যে এ ভেক্টরের উপর যেহেতু, কাজে উপাংশের দিকটা এ ভেক্টরের দিকে হবে, তো তখন তুমি এখানে এ ভেক্টরের দিকে একক ভেক্টর বের করতা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যেহেতু, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমি তো ছুটি দিয়ে দিছি, আমি তো ছুটি সব দিয়ে দিছিলাম, একটু ডাউট ছিল এই জন্য ক্লিয়ার করে দিলাম, কারণ তোমাদের ডাউট ক্লিয়ার করাটা তো আমার নীতিগত নৈতিগত দায়িত্ব, তাই না? এই জন্যই আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো, তোমাদের যেসব প্রশ্ন থাকবে আমি ক্লিয়ার করে দেবো। তোমাদের দায়িত্ব হলো শুধুমাত্র পড়াশোনা করা। এত কিছু করার পর, তোমাদের এত ডাউট ক্লিয়ার করে দেওয়ার পর যদি দেখি তোমরা পড়াশোনা করতেছো না, তাহলে একটু খারাপ লাগবে আমার। ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।